গল্প ভাঙা পাজরে বসন্ত। লেখনীতে সানা শেখ। অন্তিম পর্ব। নির্ভানের উন্মুক্ত বুকের উপর গভীর ঘুমে বিভোর তুরা। নির্ভান দুই হাতে জড়িয়ে ধরে আছে। তুরা ঘুমিয়ে গেলেও ঘুম আসছে না নির্ভানের দুই চোখে। ঘাড় ঘুরিয়ে ভিরানের দিকে তাকায়। ভিরানও গভীর ঘুমে বিভোর হয়ে আছে। তুরার গায়ে ঠেলা দিয়ে ডেকে ওঠে মৃদু স্বরে। কয়েকবার ডাকার পর চোখ মেলে তাকায় তুরা। মুহূর্তেই আবার চোখ বন্ধ করে নিয়ে ঘুম জড়ানো গলায় বলে, কি হয়েছে, ডাকছেন কেন? ওঠো। তুরা নির্ভানের বুকের উপর থেকে সরে যাওয়ার চেষ্টা করলে নির্ভান বলে, এখান থেকে উঠতে বলিনি, ঘুম থেকে উঠতে বলেছি। কেন? নির্ভান ঘুরে তুরাকে নিচে ফেলে নিজে উপরে উঠে যায়। ঘাড়ে মুখ গুজে বলে, আবার আদর করব। ভিরানের ডাকে ঘুম ভাঙে নির্ভানের। বুকের উপর থাকা ছেলের মুখের দিকে তাকিয়ে ঘুম জড়ানো গলায় বলে, কি হয়েছে বাবা? ওয়াশরুমে যাব। নিজের বাহুর ওপর থাকা তুরার মাথা আলগোছে সরিয়ে দিয়ে ছেলেকে নিয়ে বেড থেকে নেমে দাঁড়ায়। দ্রুত পায়ে প্রবেশ করে ওয়াশরুমে। গোছল করে ঘুমিয়েছিল ঘন্টা খানিক আগে। এখন ঘুম জেগে বসেছে দুই চোখে। ভিরানকে ফ্রেশ করিয়ে নিজে হাত মুখ ধুয়ে নেয়। রুমে এসে নিজের আর ছেলের হাত মুখ মুছিয়ে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে এসে মেয়েটকে ডেকে ভিরানের খাবার রেডি করতে বলে সোফায় বসে। নৌশাদ চৌধুরী বাহির থেকে বাড়ির ভেতর প্রবেশ করেন। সোফার দিকে এগিয়ে আসতে আসতে নাতিকে উদ্দেশ করে বলেন, দাদু ভাই, আজ এত দ্রুত ঘুম থেকে উঠে গেছো? হ্যাঁ। তুমি কোথায় গিয়েছিলে দাদা ভাই? হাঁটতে। গাড়ি থাকতে তুমি রোজ রোজ হাঁটতে যাও কেন? নির্ভান ছেলের কথা শুনে মুচকি হাসে। নৌশাদ চৌধুরী নিজেও হেসে বলেন, তোমার পাপা যেই কারণে দৌড়াতে যায় সেই কারণে। তাহলে তুমিও দৌড়াবে। তোমার পাপার মতো অত এনার্জি এখন আমার নেই। পাপা অলস হয়ে গেছে, এখন আর দৌড়াতে যায় না বেশি। সকালে না গেলে রাতে তো যাই পাপা। তোমার পাপা কখনো অলস ছিল না, এখনো হয়নি। কথা বলার মাঝেই নৌশাদ চৌধুরী আর নির্ভানকে চাকরি দিয়ে যায় মেরে সে। ভিরান কিন্ডার গার্ডেন থেকে ফিরে আসে। বাড়ির ভেতর প্রবেশ করে মায়ের দিকে তাকিয়ে ডাকতে ডাকতে দৌড়ে আসে, দুই হাত প্রসারিত করে। তুরা নিজেও দুই হাত প্রসারিত করে ছেলেকে আগলে নেয়। কোলে তুলে চুমু খায় সারা মুখে। ভিরান নিজেও মায়ের সারা মুখে চুমু খায়। গলা জড়িয়ে ধরে বলে, আম্মু, আমি আজকেও ক্লাস টেস্টে ফার্স্ট হয়েছি। আমার ছেলে তো গুড বয়, ফার্স্ট তো হতেই হবে। সোনা ছেলে আমার। কথাগুলো বলে আবার চুমু খায়। মেরি চৌধুরী দুজনের দিকে তাকিয়ে বলেন, শুধু একে অপরকেই আদর করো, আমাকে করতে হবে না। আমি তো কেউ হই না। ভিরান কপাল ভ্রু কুঁচকে দাদির দিকে তাকায়। মেরি চৌধুরী গম্ভীর হয়ে আছেন। তুরা মুচকি মুচকি হাসছে, সাথে নৌশাদ চৌধুরীও। ভিরান দাদিকে বলে, দাদু, তুমি দিন দিন হিংসুটে হয়ে যাচ্ছ। আমি হিংসুটে হয়ে যাচ্ছি? হ্যাঁ। মেরি চৌধুরী মুখ ফিরিয়ে নেন অন্যদিকে। দেখে মনে হবে রাগ করে মুখ ফিরিয়ে নিয়েছেন, কিন্তু হাসি চেপে রাখতে মুখ ফিরিয়ে নিয়েছেন। ভিরান মায়ের কোল থেকে নেমে দাদির কাছে আসে। কোলে উঠে চুমু খায়, নিজেকেও দিতে বলে গাল দেখায়। দাদার দিকে তাকিয়ে বলে, দাদা ভাই, এখন তুমি দাদুকে আদর দাও। নাতির কথা শুনে নৌশাদ চৌধুরীর কাশি উঠে যায়। দ্রুত পায়ে প্রস্থান করেন। এখানে আর কিছু সময় থাকলে ছেলের বউয়ের সামনে মান সম্মান চাঙ্গে তুলে দেবে নাতি। মেরি চৌধুরীও লজ্জা পেয়ে গেছেন। তুরা চোরা চোখে শ্বশুর শাশুড়ির দিকে তাকায়। ছেলের কথা শুনে ও নিজেও লজ্জা পেয়ে গেছে। সোফা ছেড়ে উঠে ভিরানকে নিজের কোলে তুলে নিয়ে বলে, আব্বু, রুমে চলো, চেঞ্জ করে খেতে হবে। দাদা ভাই তো দাদুকে আদর দিল না আম্মু। একদম চুপ, রুমে চলো। তুরা দ্রুত পায়ে রুমের দিকে এগিয়ে যায়। এই ছেলে কবে যেন দাদা দাদির সামনে বাবাকে বলে বসে, পাপা আম্মুকে আদর দাও। পরের কথা আগে ভেবে তুরা এখনই লজ্জায় শেষ। এই ছেলের মুখ থেকে এই আদর করাটা কিভাবে দূর করবে? ছেলের কাছ থেকে বাবাও আদর বলা শিখে গেছে। রুমে এসে ভিরানকে চেঞ্জ করিয়ে ফ্রেশ করাই। ওয়াশরুম থেকে বের হতেই ফোন বেজে ওঠে। ভিরান দৌড়ে আসে ফোনের কাছে। হাতে নিয়ে দেখে বাবার ছবি জ্বলজ্বল করছে স্ক্রিনে। আম্মু, পাপা কল করেছে। রিসিভ করো। ভিরান রিসিভ করে। নির্ভান রোজ নিয়ম করে এই সময়ে কল করে। পাপা, আমি চলে এসেছি। পাপা, কি করছো এখন? ফ্রেশ হলাম। তোমার আম্মুকে না জ্বালিয়ে চুপচাপ খেয়ে নিও পাপা।
আমি তো আম্মুকে জ্বালাই না পাপা, আমি তো গুড বয়। তোমার আম্মু কোথায়? এখানেই। আম্মু নাও পাপা কথা বলবে। তুরা ফোন হাতে নিয়ে বেডে বসে ছেলের পাশে। ভিরান পেছনে থেকে তুরার গলা জড়িয়ে ধরে, কাঁধে থুতনি ঠেকিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। কোনো কথা না বলে তিনজন একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে রোজকার মতন। সব সময় এত কি কথা বলবে? তাই তো চুপচাপ ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। 10 মিনিট পর কলকে টেলিফোন রেখে ভিরানকে নিয়ে নিচে নেমে আসে তুরা। সোজা ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। ভিরানকে বসিয়ে নিজেও বসে পাশের চেয়ারে। হাত ধুতে খাবার মেখে ছেলের মুখে পুরে দেয়। ভিরান চুপচাপ খেতে খেতে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে তুরা ছেলের গাল ছুঁয়ে বলে, কি হয়েছে আব্বু? আম্মু তুমি অনেক সুন্দর আর ভালো। ভিরানের এতটুকু কথাই যথেষ্ট তুরাকে আবেগী করে তোলার জন্য। হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে বুকে চেপে ধরে মাথায় চুমু খায়। আম্মু হা। তুরা খাবার মুখে পুরে দেয় আবার। যেই মেয়েটা ঠিকমতো নিজের যত্নটাও নিতে পারত না, সেই মেয়েটা এখন একজন বাচ্চাকে সামলায়, যত্ন নেয়। যেই মেয়ে বাড়িতে থাকলে সোফার উপর এলোমেলো হয়ে শুয়ে কার্টুন দেখত আর চিপস খেত, সেই মেয়ে এখন ছেলেকেই গুছিয়ে রাখে সব সময়, যত্ন করে খাওয়ায়। নিজে কার্টুন দেখার বদলে ছেলেকে হোমওয়ার্ক করাই, ছেলের সাথে খেলে, গোছল করাই, ঘুম পাড়ায়। ইমোম্যাচিউর তুরা এখন ম্যাচিউর হয়ে যাচ্ছে। অনেক কিছু বুঝতে শিখে গেছে, সংসার, দায়িত্ব, স্বামী সন্তান। অফিস শেষে বাড়িতে ফিরে আসে নির্ভান। বাড়ির ভেতর প্রবেশ করতেই ভিরান দৌড়ে এগিয়ে যায় পাপা পাপা বলে ডাকতে ডাকতে। নির্ভান ঝুঁকে ছেলেকে কোলে তুলে নেয়। ভিরান বাবার গলা জড়িয়ে ধরে, কাঁধে মাথা রাখে। বাবাকে ছেড়ে থাকতে ইচ্ছে করে না, আবার মাকেও ছেড়ে থাকতে ইচ্ছে করে না। একজনের কাছে থাকলে আরেকজনকে মিস করে। ভিরান চায় বাবা মা সব সময় একসাথে থাকুক ওর সাথে। দুজনকেই একসাথে চাই ওর। তুরা সোফা ছেড়ে উঠে এক মগ কফি নিয়ে রুমের দিকে এগিয়ে যায়। কফির জন্যই বসে ছিল এতক্ষণ। রুমে এসে দেখে দুই বাপ বেটা কথা বলছে। আম্মু চলে এসেছে বাবা। নির্ভান ঘাড় ঘুরিয়ে তাকায়। তুরার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু সময়। তুরা কপাল ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? নির্ভান মাথা নাড়ায়, কিছু হয়নি। কাছে এগিয়ে এসে কফির মগ নির্ভানের দিকে এগিয়ে দেয়। নির্ভান ছেলেকে বেডের উপর দাঁড় করিয়ে কফির মগ হাতে নেয়। পাপা ওই যে দেখো কি। ভিরান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় জানালার দিকে। সুযোগের সদ্ব্যবহার করে নির্ভান টুস করে তুরার গালে চুমু খায়। কিছু তো নেই পাপা। চলে গেছে। তুরা গালে হাত দিয়ে দুই বাপ ব্যাটার মুখের দিকে তাকিয়ে থাকে। নির্ভানের চেহারা দেখে মনে হচ্ছে কিছুই করেনি। কফির মগে চুমুক দিতে দিতে বেডে বসে। তুরার দিকে তাকিয়ে বলে, শ্বশুর যেতে বলেছে। কবে? আজকে বিকেলে না আম্মুর সাথে কথা বললাম, তখন তো কিছু বলল না। আমাকে তো সকালেই বলেছে। তৈরি হয়ে নাও তাহলে। আপনি ফ্রেশ হবেন না? কফিটা শেষ হোক। আব্বু আসো আমার কাছে। আম্মু জানো পাশের ফ্ল্যাটে না একটা ছেলে বাবু থাকে। ও আমার সাথে খেলেছিল একদিন। ওর বড় ভাই স্কুল থেকে ফিরে আসার কারণে আবার চলে গিয়েছিল। আম্মু ওই ছেলে বাবুটার মতো আমারও একটা ভাই চাই। আমিও খেলবো আমার ভাইয়ের সাথে। তুরা নির্ভানের দিকে তাকায়। নির্ভান ওদের দুজনের দিকেই তাকিয়ে আছে। গতকাল থেকে এই ছেলে কিসের ভাই ভাই শুরু করেছে। সকালেও কিন্ডার গার্ডেনে যাওয়ার সময় ভাই ভাই করে গেছে। যত নষ্টের মূল ওই পাশের ফ্ল্যাটের ভাড়াটে। ও আম্মু। হ্যাঁ, বলো। একটা ভাই চাই আমার। নানু বাড়িতে যাবে না? চলো আমরা রেডি হই। তোমার মামা তো আমাদের জন্য ওয়েট করছে। আগে বলো ভাই এনে দেবে। সকালে তো বললাম। আবার বলো। এনে দেব এখন চলো। আর কত সময় লাগবে? একদিন তো হয়ে গেছে। ছেলের কথা শুনে গরম কফি মুখ থেকে ফেলে দেয় নির্ভান। এই ছেলের জন্য কবে যেন ওর হার্ট অ্যাটাক চলে আসে। এই ছেলে এত কথা কিভাবে শিখল? কলিং বেলের শব্দ শুনে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় তুর্য। দ্রুত পায়ে এগিয়ে এসে ডোর খুলে দেয়। সামনেই দাঁড়িয়ে আছে নির্ভান, তুরা। নির্ভানের কোলে ভিরান। নির্ভান সালাম দেয়। তুর্য সালামের জবাব দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। মামাকে দেখে মুখের হাসি আরো চওড়া হয় ভিরানের। হাত বাড়িয়ে দ্রুত বাবার কোল থেকে নামার কোলে চলে আসে। গলা জড়িয়ে ধরে খুশিতে গদগদ হয়ে বলে, কেমন আছো মামা?
ভালো আছি মামা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। জানো আমার না ভাইয়া হবে। ভিরানের শেষের কথাগুলো বুঝতে কিঞ্চিত সময় লাগে তুর্যর। বুঝতে পেরে সামনে দাঁড়িয়ে থাকা বোন আর বোন জামাইয়ের দিকে তাকায়। তুরা লজ্জা পেয়ে দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করে তিনজনকে পেছনে ফেলে। নির্বাণ কেমন রিয়াকশন দেবে সেটাই বোধহয় বুঝতে পারছে না। বাড়ি থেকে বের হওয়ার সময় দাদা দাদিকে বলে এসেছে ওর ভাই হবে। আস্তে আস্তে সারা রাস্তা এত কিছু বুঝিয়ে সুঝিয়ে লাভ হলোটা কি? এসেই মামাকে বলছে ভাই হবে, এখন নানা নানিকে বলবে ভাই হবে। তারপর বাইরের মানুষজনের সামনে বলবে। এই ছেলের মাথায় হঠাৎ করে এমন ভাইয়ের ভূত ভর করলো কেন বুঝতে পারছে না দুজন। একটার পর একটা আবদার আছেই। এই ছেলে আগে মোটেও এত এমন ছিল না। তুর্য ডোরের সামনে থেকে সরে দাঁড়িয়ে বলে, ভাইয়া ভেতরে আসুন। নির্বাণ ভেতরে প্রবেশ করে। ততক্ষণে মুক্তা শিকদার আর তুহিন শিকদার ড্রয়িং রুমে চলে এসেছেন। নির্বাণ শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে সালাম দেয়, তারপর ভালো মন্দের খোঁজ খবর নিয়ে হাতের প্যাকেটগুলো শাশুড়ি মায়ের দিকে এগিয়ে দেয়। ভিরান মামার কোল থেকে নেমে দৌড়ে নানার কাছে আসে। তুহিন শিকদার নাতিকে কোলে তুলে নেন। ভিরান নানার মুখের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, জানো নানা আমার না একটা ভাই হবে। পাপা আর আম্মু বলেছে। মুক্তা শিকদার আর তুহিন শিকদার দ্রুত গতিতে তুরার মুখের দিকে তাকান। তুরা লজ্জা পেয়ে দ্রুত উল্টো ঘুরে দাঁড়ায়। নির্বাণের দিকে তাকাতেই নির্বাণ চোখ মুখ কাচুমাচু করে দুদিকে মাথা নাড়ায়। ভিরান আবার বলে, নানা আমার ভাইয়া আসলে আমি ওর সাথে ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, ব্যাডমিন্টন খেলবো। তোমাকে আর দাদা ভাইকে সাথে নেব খেলার সময়। মামা আমাদের রেফারি, আম্পায়ার আর কি যেন বলে ওইটা হবে। ঠিক আছে মামা। তুর্য মাথা কাত করে হ্যাঁ বলে, এছাড়া ওর আর কি বলার আছে? ভিরান নানির দিকে তাকিয়ে বলে, নানু কোলে। মুক্তা শিকদার হাতের প্যাকেটগুলো টি টেবিলের ওপর রেখে ভিরানকে কোলে তুলে নেন। এই ছেলে এবার যেন আবার কি বলে বসে। লজ্জায় পড়ার আগেই তুরা দ্রুত পায়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। যা খুশি বলুক, ও আর শুনতে চায় না কিছু। শ্বশুর শাশুড়ি, বাবা মা, বড় ভাই সকলের সামনেই লজ্জায় ফেলে দিল। নির্বাণ কি করবে এখন? রুমে চলে যাবে নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের পাকা পাকা কথা শুনবে? শ্বশুর শাশুড়ি আর সম্বন্ধীর সামনে লজ্জায় পড়ার চেয়ে রুমে চলে যাওয়াই বেটার মনে করল। নিজেও বড় বড় কদমে রুমে চলে আসে। তুরা বেডের উপর বসে আছে চিন্তিত ভঙ্গিতে। নির্বাণ ডোর ভিজিয়ে দিয়ে তুরার পাশে এসে বসে। তুরা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আবার আগের ভঙ্গিমায় বসে রইল। কি এত চিন্তা করছো এভাবে? তুরা আবার তাকায় ঘাড় ঘুরিয়ে। হতাশ সুরে বলে, ভিরান, ছেলেটা বেশি কথা বলে। ওর মুখ কিভাবে বন্ধ করব? বন্ধ হবে না। দিন দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। বড় হলে না জানি এই ছেলের কেমন অবস্থা হবে। কিছুক্ষণ পর ভিরান রুমে আসে। নির্বাণ চেঞ্জ করে মাত্রই ওয়াশরুম থেকে বের হয়েছে। আম্মু পাপা নানু খেতে যেতে বলল। আসো আগে চেঞ্জ করে নাও তুমি। ভিরান বাবার কাছে এগিয়ে আসে। নির্বাণ ছেলেকে ধরে চেঞ্জ করিয়ে দেয়। উল্টাপাল্টা আর কোনো কথা বলবে না কিন্তু পাপা। পাপা আমি তো উল্টাপাল্টা কথা বলি না। ভাই আসবে, ভাই হবে এমন কথা আর কারো সামনে বলবে না। কেন বলবো না? আমি সবাইকে বলবো আমার ভাই হবে। যখন হবে তখন ভাইকে দেখিয়ে বলবে, তার আগে আর বলতে হবে না। তাহলে আর কত দিন পরে হবে? আল্লাহ তায়ালা যখন দেবেন তখন হবে। এখন খেতে চলো, তোমার নানা নানু আর মামা ওয়েট করছে আমাদের জন্য। তুরা আসো। নির্বাণ ছেলেকে কোলে নিয়েই ডোরের দিকে এগিয়ে যায়। পেছনে পেছনে তুরা আগায়। ভিরান মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু এই জামা পরে তোমাকে কুইনের মতো লাগছে। উম্মা। ফ্লাইং কিস ছুঁড়ে দেয় মায়ের দিকে। তুরা হেসে বলে, থ্রি পিস পরলে কাউকে কুইনের মতো লাগে। তোমাকে লাগে। তুরার চোখে মুখে আরো বেশি হাসি ছড়িয়ে পড়ে। ডাইনিং টেবিলে বসে চেয়ার টেনে খাওয়ার মাঝে সেরকম আর কোনো কথা হয় না কারো মধ্যেই। খাওয়া দাওয়া সেরে সোফায় বসে সকলে বিয়ের আয়োজন কেনাকাটা নিয়েই আলোচনা করছে পাঁচজন। কিভাবে কি হবে সেসব নিয়েই কথা হচ্ছে। বিয়ে কমিউনিটি সেন্টারে আয়োজিত হবে। সেক্ষেত্রে বাড়তি কোনো ঝামেলা নেই। এখন শুধু জুয়েলারি আর বিয়ের শপিং করলেই হবে। তুহিন শিকদার নিজের বাড়ির নাম্বার জোগাড় করে কল করেছিলেন।
পরিচয় দিয়ে ছেলের বিয়েতে আসার জন্য ইনভাইট করার আগেই কল কেটে ব্লক করে দিয়েছিল। তুর্য রাগের কারণে বাবাকে দ্বিতীয়বার আর কল করতে দেয়নি। ছেলের রাগ দেখে মুক্তা শিকদার নিজের বাড়িতে কল করার আর সাহস করেননি। তারা নিজেদের মধ্যকার শত্রু তা রোজের ধরে ওনাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। সেই শত্রুতাও কমেনি আর ওনাদের কেউ মেনে নেয়নি। রুমে এসে ভিরানকে ঘুম পাড়ায় তুরা। নির্ভান এখনো শ্বশুরের সম্বন্ধীর সাথে কথা বলছে ড্রয়িং রুমে বসে। 12টা নাগাদ রুমে আসে নির্ভান। ডর লক করে ফ্রেশ হয়ে আসে। মা ছেলে দুজনেই ঘুমে বিভোর হয়ে গেছে। নির্ভান আস্তে করে বেডে উঠে তুরার শরীর ঘেঁষে শুয়ে পড়ে। জড়িয়ে ধরতেই তুরার ঘুম হালকা হয়ে আসে। ভিরানকে ছেড়ে নির্ভানের দিকে ফেরে। নির্ভান সযত্নে আগলে নেয় বুকে। তুরা আর নড়াচড়া করে না। নির্ভানও কিছু বলে না। চোখ বন্ধ করে নেয় ঘুমানোর উদ্দেশ্যে। পরের দিন সকালে খাবার খেয়ে সবাই ফ্ল্যাট থেকে বের হয় জুয়েলারি আর শপিং করার জন্য। জিনিয়াকে নিয়ে আসতে চেয়েছিল নিজের পছন্দের সবকিছু কেনার জন্য, কিন্তু জিনিয়া আসেনি। তুর্যকে বলেছে ওদের নিজেদের পছন্দের সবকিছু কেনার জন্য। ওরা নিজেরা পছন্দ করে যা দেবে জিনিয়া সেটাই নেবে। শপিং, জুয়েলারি সবকিছু পছন্দসই কিনে বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। সারা দিন শপিং মলেই কেটে গেল আজ। ফ্ল্যাটের সামনে আসতেই ভিরানের নজরে আসে পাশের ফ্ল্যাটের সেই ছেলেটা আর তার মা ভাইকে। তাদের দিকে তাকিয়ে জোরে জোরে বলে, তৌহিদ ভাইয়া আমারও ভাইয়া হবে, আম্মু আর পাপা বলেছে। আমিও আমার ভাইয়ের সাথে তোমাকে খেলতে দেব না। সেদিন তুমিও আমাকে তোমার ভাইয়ের সাথে খেলতে দাওনি। ওকে তুমি জোর করে আমাদের ফ্ল্যাট থেকে নিয়ে চলে এসেছিলে। তুরা দ্রুত ভিরানের মুখ চেপে ধরে ফ্ল্যাটের ভেতরে ঢুকে যায়। পাশের ফ্ল্যাটের তৌহিদ আর ওর মা তুরাদের ফ্ল্যাটের দিকে তাকিয়ে আছে। মুক্তা শিকদার জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলেন, ওই দিন তৌহিদ তৌসিফকে নিয়ে চলে আসায় এমন কথা বলছে, কিছু মনে করবেন না। না ঠিক আছে, বুঝতে পেরেছি। ভিরান মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, আম্মু আমাকে এভাবে নিয়ে আসলে কেন? তোমাকে এমন কথা বলতে নিষেধ করেছি না আব্বু? তাও আবার এমন কথা বলছো কেন? তুর্য ভিরানকে তুরার হাত থেকে ছাড়িয়ে কোলে তুলে নেয়। ভিরান মায়ের দিকে তাকিয়ে বলে, আমার ভাইয়া চাই এখনই। আমিও তৌহিদ ভাইয়ার মতো আমার ভাইয়ার হাত ধরে হাঁটব। তুরা হা করে ছেলের মুখের দিকে তাকিয়ে রইল। তুহিন শিকদার আর মুক্তা শিকদার তাকিয়ে আছেন তিনজনের দিকে। নির্ভান সোফায় বসতে বসতে বলে, একদম জেদ করবে না ভিরান। পাপা তুমি আর আম্মু বলেছিলে আমাকে ভাইয়া এনে দিবে। এখনো এনে দিচ্ছ না কেন? তুর্যর মুখের দিকে তাকিয়ে বলে, মামা পাপাকে আর আম্মুকে বলো আমার জন্য ভাইয়া নিয়ে আসতে। তুর্য তুরা আর নির্ভানের দিকে তাকায়। নির্ভান অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। তুরা এদিক ওদিক তাকাচ্ছে। মামা এখনো বলছো না কেন? তাড়াতাড়ি বলো। মামা এখনো বলছো না কেন? তাড়াতাড়ি বলো। তুর্য কি বলবে? বেচারা ফ্যালফ্যাল করে সকলের মুখের দিকে তাকাচ্ছে। মামা বলো। মুক্তা শিকদার ভিরানকে নিজের কোলে নিয়ে সোফায় বসেন। ভিরান নানির মুখের দিকে তাকিয়ে বলে, নানু আমার কি একটা ভাই আছে? নেই তো তাই না? তুমি আম্মুকে বলো না একটা ভাইয়া এনে দিতে। নির্ভান বলে, ভিরান তোমার জেদ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। জেদ করা বন্ধ করো। অনেক কিছু কি চেয়েছি? মাত্র তো একটা ভাইয়া চেয়েছি, এনে দিলে কি হয়? ঠোঁট উল্টে কথাগুলো বলে ভিরান। মুক্তা শিকদার নাতিকে বুকে আগলে ধরেন। কি সুন্দর একটা আবদার, একটা ভাইয়া এনে দিলে কি হয়? আসলেই তো একটা ভাইয়া এনে দিলে কি হয়? 10টা তো চায়নি, মাত্র একটাই চেয়েছে। তুর্য চেঞ্জ করার জন্য রুমে চলে গেছে, তুহিন শিকদার নিজেও রুমে চলে যান চেঞ্জ করার জন্য। তুরা চেঞ্জ করার জন্য রুমের দিকে আগালে পিছু ডাকেন মুক্তা শিকদার। তুরা পিছু ফিরে বলে, বলো, এদিকে আয়। তুরা এগিয়ে আসে, মায়ের কথা মতো বসে সোফায়। মুক্তা শিকদার মেয়ে আর মেয়ের জামাইয়ের মুখের দিকে তাকিয়ে বলেন, আজ হোক বা কাল বাচ্চা তো নিতেই হবে। ভিরান যখন চাইছে তখন একবার ভেবে দেখলে হয় না? নির্ভান বলে, এসব আপনি কি বলছেন মা? ও যা চাইবে সেটাই দিতে হবে। তাছাড়া তুরা এখনো ছোট, অন্তত আরো 2 বছর যাক। তুরা তো এখন পুরোপুরি সুস্থ। বয়সও 19 চলছে এখন। তুরা এখন আর আগের মতো তো নেই, অনেকটা ম্যাচিউর হয়ে গেছে। আর আমরা তো আছিই দেখাশোনা করার জন্য।
এখন একটা নাও পড়ে না হয় আবার 7-8 বছর পর ভেবে দেখবে, আর না হয় না নেবে। তুরার চেয়ে অনেক ছোট ছোট মেয়েরা মা হয় এবং সুস্থই থাকে। তুরা যদি আগের মতো থাকতো তাহলে আমিই নিষেধ করতাম। রাতের খাবার খেয়ে ফ্রেশ হয়ে এসে ভিরানকে নিয়ে শুয়ে পড়ে তুরা। ভিরান মায়ের বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে থাকে। তুরা ছেলের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে আলতো হাতে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিরান ঘুমিয়ে যায়। ফোনে কথা শেষ করে বেলকনি থেকে রুমে ফিরে আসে নির্ভান। ডর লোক করে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে তুরার পাশে। জড়িয়ে ধরে বলে, ঘুমিয়ে পড়েছ? না, কিছু বলবেন? তুমি কি বলো? কোন বিষয়ে? ভিরানের ভাই। আমি তো আগেই বলেছি আপনাকে। সাহস পাও। হ্যাঁ, আমি কিন্তু ভয় পাচ্ছি। ভয় পাওয়ার মতো তো কিছু নেই। তুমি এখনো অনেক ছোট। আমার সঙ্গে যারা স্কুল কলেজে পড়েছে ওদের মধ্যে থেকে অনেকের বাচ্চা হয়ে গেছে আরো অনেক আগে। অনেকের সঙ্গে তো তোমার তুলনা না। এই সারা দুনিয়ায় একটাই তুমি। আমার তুমিটাকে হারিয়ে ফেললে এবারে আমি শেষ হয়ে যাব। তুরা ছেলেকে ছেড়ে নির্ভানের দিকে ফিরে শয়। নির্ভানকে অভয় দিয়ে বলে, হায়াতের বেশি কেউ বেঁচে থাকতে পারবে না। আমি আপনি কেউ না। হারিয়ে যাওয়ার হলে ওই দিন অ্যাক্সিডেন্টেই হারিয়ে যেতাম। হারাইনি তো, যত দিন হায়াত আছে বাঁচবি। নির্ভান তুরাকে বুকে চেপে ধরে বলে, তুমি এত ম্যাচিউর কেন হয়ে গেলে? আগের মতো অবুঝ কেন থেকে গেলে না? আগের মতো বোকা শোকাই থেকে যেতে বরাবর। মেয়েরা মা হওয়ার আগে অবুঝ থাকে, বোকা থাকে। মা হওয়ার পর আর অবুঝ থাকে না, তখন তারা চালাক হয়ে যায়। আমি তো মা, আমি এখনো কিভাবে অবুঝ থাকবো বলুন তো? আগের মতো বোকা শোকা থাকলে আমাদের ছেলেকে কিভাবে সামলাবো বলুন? তাহলে তুমি ছেলেকে বোঝাও, ওর ভাই বোন আসার সময় হয়নি এখনো। কম তো বোঝাইনি, অনেক বুঝিয়েছি। ওর ছোট্ট মস্তিষ্কে একটা ভাইয়ের অভাব জেগে বসেছে। তুমি রিস্ক নেবেই। রিস্ক কেন নেব? এটা রিস্ক নেওয়া হলো না। না। কথা না বলে এখন ঘুমান। সকালে খাবার খেয়ে অফিসে চলে যায় নির্ভান। বিকেলে ফিরে তুরা আর ভিরানকে নিয়ে যাবে। ভিরানকে নিয়ে ঘুরতে বের হয় তুর্য। তুরাকে যেতে বললেও তুরা যায়নি। ওর মন ভালো নেই। নির্ভান বেবির জন্য কোনোভাবেই রাজি হচ্ছে না। তুরাকে হারানোর ভয় ওর মনের মধ্যে জেকে বসে আছে। মুক্তা শিকদার মেয়ের দিকে তাকিয়ে বলেন, তুরা কি হয়েছে তোর? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? সেরকম কিছু না আম্মু। মুক্তা শিকদার আর কিছু বলেন না। রুমে গিয়ে তেলের বোতল নিয়ে আসেন। তুরার পেছনে দাঁড়িয়ে তুরার চুলগুলো মুক্ত করে দেন। চুলে তেল দিতে দিতে বলেন, চুলগুলো কি বানিয়ে রেখেছিস? গতকাল শ্যাম্পু করেছি সেজন্য এমন দেখাচ্ছে। মাথা ব্যথা করছে? না। চুলে তেল দিয়ে ব্রাশ করে বেঁধে দেন। তুরা রুমের দিকে এগিয়ে যায় রুম গোছানোর জন্য। ভিরানের ড্রেস খুঁজতে গিয়ে সব এলোমেলো করে ফেলেছে। বেশ কিছুদিন পেরিয়ে গেছে। ভিরান সেই এক জেদ চেপে ধরে আছে এখনো। ওর একটা ভাইয়া লাগবেই। বেচারা তো বুঝতে পারছে না যে চাইলেই ভাইয়া আসবে না এখনই, সময় লাগবে। রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে চৌধুরী বাড়ির সবাই। নির্ভান তুরাকে জড়িয়ে ধরে রেখে বলে, ভিরানের মামার বিয়েতে কি দেবে? কি দিব? বিয়েতে গিফট দিতে হবে না। কি গিফট দেবে? তুরা ক্ষীণ স্বরে বলে, আপনার যা ইচ্ছে হয় দেবেন। গোল্ড দেবে নাকি ডায়মন্ড? আপনি যা ভালো বুঝেন। জিনিয়া তো আমার খালাতো বোন, সেক্ষেত্রে ওকেও দিতে হবে। আবার সমন্ধির বউকেও দিতে হবে। ঘুরে ফিরে পাবে সেই একজনই। তাই আমি ভাবছি আলাদা আলাদা ভাবে না দিয়ে একসাথে দিতে। আব্বু আম্মুর সাথে কথা বলে দেখতেন ওনারা কি বলেন। সকালে বলবো। তুরা চুপ হয়ে থাকে। নির্ভান তুরার মাথার পেছনে দিয়ে হাত গলিয়ে নিজের আরো কাছে টেনে আনে। নিজের মুখ এগিয়ে নিতেই তুরা বাধা দিয়ে বলে, ভিরান ঘুম থেকে উঠে গেলে সর্বনাশ হয়ে যাবে। উঠবে না। না। হুট করে কি দেখে ফেলে আবার কাকে কি বলে বসে ঠিক নেই। ভয় পাচ্ছ কেন? দেখছো তো এতদিন ধরে, একদিনও রাতে ঘুম থেকে উঠেছে? ওঠেনি আর আজকেও উঠবে না। ভাই চাইবে অথচ বাবা মাকে রোমাঞ্চ করতে দেবে না, তা কি করে হয়? ভাই কি আকাশ থেকে টুপ করে পড়বে নাকি অনলাইনে অর্ডার দেব ওর জন্য? অবশ্য ওর কথা শুনে আমার অনলাইনেই অর্ডার দিতে ইচ্ছে করে, যেভাবে বলে আজকেই চাই। কমিউনিটি সেন্টারে পাশাপাশি বসে আছে তুর্য আর জিনিয়া। কিছু বিয়ে কমপ্লিট হয়েছে। এখন চলছে ফটোশ্যুট। দুজনের আলাদা ফটোশ্যুট শেষ হতেই ভিরান এসে যোগ দেয় ওদের সাথে।
হাত বাড়িয়ে মামার কোলে চড়ে গলা জড়িয়ে ধরে বলে, মামা আর কতক্ষণ এখানে থাকবে? চলো এবার বাড়ি ফিরে যাই। নির্বাণ ছেলের কথা শুনে বিড়বিড় করে বলে, যে বাসর করবে তার তারা নেই অথচ আরেকজনের কি তারা? বিড়বিড় করে কি বলছেন? নির্বাণ ঘাড় ঘুরিয়ে তুরার দিকে তাকায়। আজকে ওর বউটাকে মারাত্মক সুন্দরী লাগছে এই শাড়িতে। ইচ্ছে তো করছে বউকে নিয়ে নিজ বাড়িতে ফিরে যেতে। তুরা সরু চোখে তাকিয়ে আছে ওর মুখের দিকে। এভাবে তাকিয়ে আছো কেন? বিড়বিড় করে কি বললেন? শ্বশুর কোথায়? বাড়ি ফিরবে কখন? একটু পরেই নাকি এখান থেকে বের হবে? ভিরান জিনিয়ার দিকে তাকিয়ে বলে, হেই মামার কুইন, আমার আম্মু যেমন পাপার কুইন হয়ে গেছে তুমিও তেমন আমার মামার কুইন হয়ে গেছো আজকে। জিনিয়া মুচকি হেসে বলে, এখন তোমার একটা কুইন হলেই হয়ে যাবে। ভিরান নাক মুখ কুঁচকে বলে, আমি কুইন দিয়ে কি করব? আমার তো কুইন লাগবে না। আমার একটা ভাইয়া লাগবে। পাপা আর আম্মু বলেছে খুব শীঘ্রই এনে দেবে একটা ভাইয়া। জিনিয়ার দুজন ফ্রেন্ড ভিরানের কথাগুলো শুনতে পায়। ফটো তোলার জন্য কাছে এগিয়ে এসেছে মেয়ে দুজন। মেয়ে দুজন জিনিয়ার দিকে তাকিয়ে বলে, তোর ভাইয়ের ছেলেটা ভীষণ স্মার্ট। কিছু জিজ্ঞেস করার সাথে সাথেই উত্তর দিয়ে দেয়। আধা ঘন্টা তর্ক করেও ওর সাথে পারিনি আমরা দুজন। পারবিও না কখনো। মেয়ে দুজন তুর্যর দিকে তাকিয়ে বলে, কেমন আছেন দুলাভাই? ভিরান নাক মুখ কুঁচকে চোখ দুটো সরু করে বলে, দুলাভাই আবার কি? এটা আমার মামা। তোমার মামা লাগে, আমাদের তো লাগে না। তোমাদের কি লাগে তাহলে? দুলাভাই লাগে। দুলাভাই আবার কি? বোনের হাজবেন্ডকে দুলাভাই বলে। কিন্তু তোমরা তো বললে ফুপ্পি তোমাদের ফ্রেন্ড হয়। মেয়ে ফ্রেন্ড আর বোন একই। ফ্রেন্ড আর বোন এক কিভাবে হয়? দুটো তো আলাদা আলাদা। মেয়ে দুজন একে অপরের মুখের দিকে তাকিয়ে তুর্য আর জিনিয়ার দিকে তাকায়। তুর্য যথা সম্ভব চেষ্টা করছে নিজেকে বরাবরের মতো গম্ভীর দেখানোর। ভিরানের কথা আর মেয়ে দুজনের রিয়াকশন দেখে ওর হাসি পাচ্ছে এখন। জিনিয়া মুচকি মুচকি হাসছে। তোমার মামা আমাদের দুলাভাই লাগে না, ভাইয়া লাগে। কিন্তু ভাইয়া কিভাবে হবে? তোমরা তো কোনোভাবে আমার মামার কোনো বোন হও না। কি মুসিবত! এই ছেলের সব কিছুতেই এত সমস্যা কেন? একজন মেয়ে বলে, তোমার মামা তো বয়সে আমাদের চেয়ে বড়, তাকে তো নাম ধরে ডাকা যাবে না। এখন তাহলে কি বলে ডাকবো? এবার ভিরান পড়ল টেনশনে। মেয়ে দুজন কি বলে ডাকবে ওর মামাকে? কয়েকজন মেয়ে এগিয়ে এসে আগের মেয়ে দুজনকে টেনে সরিয়ে দিয়ে বলে, নিজেরাও ছবি তুলছে না, আমাদের কেউ তুলতে দিচ্ছে না। এদিকে বড় বউ আবার চলে যাবে একটু পরেই। আমরা তো ছবি তোলার জন্যই এসেছি, কিন্তু এই পুচকে ভিরান। বাকি কথা শেষ করার আগেই ভিরান থামিয়ে দিয়ে বলে, ডোন্ট কল মি পুচকে। আই এম ভিরান চৌধুরী, সান অফ নির্ভান চৌধুরী অ্যান্ড তুরা চৌধুরী। দুজন হা করে তাকিয়ে রইল ভিরানের মুখের দিকে। কমিউনিটি সেন্টার থেকে বের হয় সবাই। তুর্য আর জিনিয়াকে নির্ভানের গাড়িতে বসানো হয়। তুর্য জিনিয়ার দিকে একটু ঝুঁকে মৃদু স্বরে বলে, বিদায়ের সময় মেয়েরা কেঁদে কেটে বন্যা বানিয়ে ফেলে, তুমি কাঁদছো না কেন? একটা হেঁচকিও তো তুললে না। জিনিয়া লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। কান্না না, আসলে কিভাবে কাঁদবে? ওর তো কান্না আসছে না, মন খারাপও হচ্ছে না। তুর্যকে শান্তশিষ্ট চুপচাপ ছেলে ভেবেছিল, কিন্তু এই ছেলে বড্ড বজ্জাত। বারবার ওকে লজ্জা দেয় ইচ্ছে করে। মুখ ওদিকে লুকালে কেন? এদিকে ফেরো, দেখি চোখ দিয়ে পানি পড়ছে কিনা। না পড়লে একটা খোঁচা দেই, তাহলেই পড়বে। জিনিয়া না ফিরেই মৃদু স্বরে বলে, চুপ করুন। কবুল বলার সময় একটুও সময় নাওনি। কাজীর কবুল বলতে বলার দেরি হলেও তোমার কবুল বলতে দেরি হয়নি। আশ্চর্য, আমিও তো এত দ্রুত কবুল বলতে পারিনি। কবুল বলার সময়ও তোমার কণ্ঠস্বর একটুও কাঁপেনি। রেজিস্ট্রি পেপারে সই করার সময় আমার হাত কাঁপলো, অথচ তোমার হাত কাঁপেনি। ব্যাপারটা কি বলো তো? দয়া করে মুখটা বন্ধ রাখুন। আরে মুখ বন্ধ রাখবো কেন? তুমি না কাঁদলে সবাই তো ভাববে আমরা প্রেম করে বিয়ে করেছি। অথচ আমি তোমাকে এখনো ভালোভাবে চিনি না। ফট করে ঘাড় ঘুরিয়ে তাকায় জিনিয়া। দাঁতে দাঁত চেপে বলে, চেনেন না আমাকে? দুদিকে মাথা নাড়ায় তুর্য। জিনিয়া দাঁত কটমট করে বলে, রাতে আমার ধারে কাছে ঘেঁষারও চেষ্টা করবেন না আপনি। কেন? অপরিচিত একটা মেয়ের সাথে থাকবেন, লজ্জা করবে না? পরিচিত হয়ে নেই এখন? না। জিনিয়ার কাঠ কাঠ গলার স্বর। ঘাড় ঘুরিয়ে নেয় আবার। তুর্য আরেকটু এগিয়ে জিনিয়ার গা ঘেঁষে বসে বলে,
বিয়ে করার তাড়া কিন্তু তোমার ছিল। জিনিয়া না তাকিয়েই বলে, বাসর করার তাড়া তো দেখছি আপনারই বেশি। তুর্য জিনিয়ার কোমর চেপে ধরে বলে, যে কোনো একটা কিছুতে তো আমার তাড়া থাকা উচিত, না হলে কিভাবে হবে? অপরিচিত একটা ছেলের সাথে বাসর করব না আমি। ছাড়ুন আমাকে। পরিচিত হতে 2 মিনিট লাগবে। পরিচিত হতে চাই না আমি। বুঝো কিন্তু। বুঝেই বলেছি। তুরা ভিরানকে নিয়ে এসে দাঁড়ায় গাড়ির কাছে। বাইরে থেকে গাড়ির ভেতরে কিছু দেখা যায় না। তুরা জানালার কাছে টোকা দিতেই তুর্য জিনিয়াকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে। ভিরান ভুল করেও কিছু দেখে ফেললে সর্বনাশ। অবশ্য ভিরান এমন কিছু দেখলে কাউকে কিছু বলবে না, উল্টো খুশিই হবে। কাউকে কেউ আদর করলে ওর খুশিই লাগে। মাঝে মধ্যে তো বাড়ির সকলের সামনেই নির্ভানকে বলে বসে, পাপা আম্মুকে আদর দাও। দাদা দাদি, নানা নানি সবাইকেই বলে একে অপরকে আদর করতে। ওর কাছে আদর করা মানেই জড়িয়ে ধরে গালে কপালে দুটো করে চুমু খাওয়া। নির্ভান খালাখালু আর খালাতো ভাইয়ের সাথে কথা শেষ করে গাড়ির কাছে এগিয়ে আসে। ভিরান তুর্যর সাথে পেছনে বসে। সামনে বসে তুরা আর নির্ভান। একে একে 3টা গাড়ি ছেড়ে দেয়। ছুটে চলে ফ্ল্যাটের দিকে। তুর্যর বাসর ঘরের সামনে শটান দাঁড়িয়ে আছে নির্ভান। ওর সাথে যোগ দিয়েছে ওর বউ আর ছেলে। তুর্য 3 জনের সামনে দাঁড়িয়ে আছে। ব্যাটা এখন পড়েছে মাইনকার চিপায়। ওর ফোন আর ওয়ালেট রয়েছে রুমের ভেতর। ওর কাছে এখন 1 টাকাও নেই, আর ওরা 3জন ওকে টাকা ছাড়া ভেতরে ঢুকতে দিচ্ছে না। কমিউনিটি সেন্টার থেকে ফেরার পর তুর্য রুমে প্রবেশ করেছিল ফ্রেশ হওয়ার জন্য। জিনিয়া তখন ড্রয়িং রুমে ছিল বলে নির্ভান তখন বলেনি কিছু। তুর্য ফ্রেশ হয়ে ফোন আর ওয়ালেট রুমের ভেতর রেখে বেরিয়ে আসে। ফ্ল্যাটে ফেরার পর হালকা নাস্তা পানি খাওয়ার পর জিনিয়াকে রুমে নিয়ে রেখে আসে তুরা। তুরা রুম থেকে বের হওয়ার পরেই নির্ভান রুম লক করে দিয়েছে বাইরে থেকে। নির্ভানের মতো একজন গুরুগম্ভীর মানুষ এমন কিছু করবে তুর্য দুঃস্বপ্নেও ভাবেনি। এখনো গম্ভীর চোখ মুখ বানিয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। সমন্ধির বাসর ঘরে কে এভাবে ডোর লক করে দাঁড়িয়ে থাকে? শালা হলে না হয় একটা কথা ছিল। ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারা কি দেখছো? টাকা দাও দ্রুত। তুর্য অসহায় গলায় বলে, পরি আমার কাছে এখন 1 টাকাও নেই। সব টাকা রুমের ভেতর রয়েছে। ডোরটা খুলে দে, আমি টাকা এনে দিচ্ছি। নো নেভার সমন্ধি সাহেব। বাকির নাম ফাঁকি। বাকি না তো, আমি রুমে গিয়েই টাকা দিয়ে দেব। রুমে ঢুকে আপনি ডোর লক করে দেবেন, সে আমি খুব ভালো করেই জানি। কিসের প্রতিশোধ নিচ্ছেন ভাইয়া? মনে নেই? প্রথমে কি ভিলেনগিরিটা করেছিলেন, এত দ্রুত কিভাবে ভুলে গেলেন? তুরা আর তুর্য দুজনেই বিস্ময় নিয়ে নির্ভানের মুখের দিকে তাকিয়ে থাকে। নির্ভানের চোখ মুখ এখনো গম্ভীর হয়ে আছে, কথাও বলছে গম্ভীর স্বরে। সেই প্রতিশোধ আপনি এখন নিচ্ছেন? না তো, বাসর ঘর সাজাতে তো আমিও পরিশ্রম করেছি। আমার পারিশ্রমিক দেবেন না? দ্রুত দিন ঘুম পাচ্ছে আমার। বিয়ে আপনার, অথচ ঘুম কামাই হচ্ছে আমার। মামা টাকা দাও। মামা টাকা তো রুমের ভেতর রয়েছে। রাখলেন কেন? আপনার জানা নেই বাসর ঘরে ঢুকতে গেলে টাকা দিতে হবে? আমি কি জানতাম নাকি ছোট বোনের জামাই এসে আমার বাসর ঘরের দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকবে? টাকা ধার নিয়ে তারপর দিন। এখন টাকা ধার করতে কার কাছে যাব? আব্বুর কাছে চাইতে পারবো না আমি। আমার কাছ থেকে ধার নিন। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তুর্য। 1 ঘন্টা প্রায় হয়ে এলো এখানে দাঁড়িয়ে আছে এভাবে। নিজেই যখন টাকা ধার দেবে সেটা প্রথমে বললেই হতো। আচ্ছা দিন। নির্ভান নিজের ওয়ালেট বের করে 20,000 টাকা এগিয়ে দেয় তুর্যর দিকে। তুর্য টাকা গুনে নির্ভানের মুখের দিকে তাকায়। পুরো রুম সাজাতেও তো 20,000 টাকা লাগেনি। কে বলেছে? আমি। টাকা দিন এখন দ্রুত। তুর্য 10,000 টাকা এগিয়ে দেয় নির্ভানের দিকে। নির্ভান টাকা না নিয়ে বলে, এত বড় একটা জব করেন অথচ কিপটার মতো মাত্র এই কটা টাকা দিচ্ছেন। আপনি এত বড় একটা কোম্পানির মালিক হয়ে এই কটা টাকার জন্য আমার বাসর ঘরের সামনে কেন বাগড়া দিয়ে দাঁড়িয়ে আছেন? এত বড় কোম্পানির মালিক হলেও আমাকে তো কেউ স্যালারি দেয় না, উল্টো আমাকেই দিতে হয় সবাইকে। আমিও তো এখনো স্যালারি পাইনি। স্যালারি পাই তারপর বেশি করে দেব। আপনি কি আরেক বিয়ে করতে চাইছেন নাকি? এমন মনে হচ্ছে কেন? তখন স্যালারি পাবেন তাই বাসর ঘরে প্রবেশ করার সময় বেশি করে টাকা দেবেন। কথা বলতে বলতে তুর্যর হাত থেকে 10,000 টাকা নিয়ে নেয় নির্ভান।
বউ আর ছেলের দিকে তাকিয়ে বলে, তোমাদের দুজনের পাওনা বুঝে নিয়ে আসো। কথাগুলো বলতে বলতে ডোরের লক খুলে দিয়ে তুরার রুমের দিকে এগিয়ে যায়। তুর্য আর কি করবে, বোনার ভাগ্নের দিকে তাকায়। দুজন দুই হাত পেতে দাঁড়িয়ে আছে। তুর্য 5,000 করে দুজনের হাতে 10,000 দিয়ে দেয়। মা ছেলে দুজন টাকা দিয়ে নিজেদের মুখে বাতাস করতে করতে রুমের দিকে এগিয়ে যায়। তুর্য ভেতরে প্রবেশ করে। ডর লোক করে বেডের দিকে তাকায়। জিনিয়া ঘোমটা টেনে বসে আছে ফুল সজ্জিত বেডে। ফুলের ঘ্রাণে পুরো রুম ভরে গেছে। এক পা করে এগিয়ে আসে বেডের কাছে। বেডে বসতে বসতে বলে, আসসালামু আলাইকুম। জিনিয়া মৃদু স্বরে সালামের জবাব দেয়। তুর্য আবার বলে, আমরা কি একে অপরের পরিচয় জানতে পারি? মুখ তুলে তাকায় জিনিয়া। লোকটা বড্ড অসভ্য। নির্বাণ চেঞ্জ করে ভিরানকেও চেঞ্জ করিয়ে ফ্রেশ করাই। বিছানায় শুইয়ে দিয়ে তুরার দিকে তাকায়। তুরা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় চেঞ্জ করার জন্য। নির্বাণ ওর মুখের দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়ায়। তুরা বুঝতে না পেরে তাকিয়ে থাকে। নির্বাণ আঙুল তুলে তুরাকে দেখিয়ে আবার নিজের দিকে ইশারা করে। ঠোঁট নাড়িয়ে শব্দহীন বলে, আমি চেঞ্জ করাবো তোমায়। তুরা বুঝতে পেরে চোখ জোড়া সরু করে তাকিয়ে থাকে। ভিরান চোখ বন্ধ করে শুয়ে আছে। কথা বললে বুঝতে পারবে তাই মুখে কিছু বলছে না নির্বাণ। ভিরান ঘুমাবে তো এগুলো পরে কিভাবে শুয়ে থাকবো? বসে থাকো, আমি ভিরানকে ঘুম পাড়াচ্ছি। পাপা আজকে পাপার কাছে ঘুমাও। ভিরান চোখ মেলে তাকায়। ঘুমে ওর চোখ জোড়া ছোট ছোট হয়ে গেছে। গত রাতেও অনেক দেরি করে ঘুমিয়েছিল। সারা দিনও আর ঘুমায়নি, দৌড়াদৌড়ির উপরেই ছিল। আর 2-3 মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকলে গভীর ঘুমে তলিয়ে যাবে। আচ্ছা আসো। নির্বাণ তুরার দিকে তাকিয়ে মুচকি হেসে ভ্রু যুগল নাচায়। বেডে উঠে ছেলেকে বুকের উপর তুলে নিয়ে চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। তুরা বেডের একপাশে চুপচাপ বসে রইল। বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে যায় ভিরান। নির্বাণ ভিরানকে বিছানার এক পাশে শুইয়ে দেয় আলগোছে। ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দেয় বুক অবধি। বেড থেকে নেমে দাঁড়ায়। তুরাও বসা থেকে উঠে দাঁড়ায়। নির্বাণ দ্রুত কাছে টেনে নেয় তুরাকে। মুখটা 2 হাতে আগলে ধরে ঘোর লাগা স্বরে বলে, সেই দুপুর থেকে এই সময়টার অপেক্ষায় ছিলাম। নির্বাণের ঘোর লাগা চোখ জোড়া দেখে তুরার সারা অঙ্গে শিহরণ খেলে যায়। লিপস্টিক দিয়ে রাঙানো ওষ্ঠ জোড়া তিরতির করে কাঁপতে শুরু করে। হৃৎস্পন্দন বেড়ে গেছে হুহু করে। নির্বাণ মুখ নামিয়ে আনে তুরার মুখের কাছে। ওষ্ঠ জোড়ায় আলতো চুমু খেয়ে মুখ এগিয়ে নেয় কানের কাছে। ঘোর লাগা স্বরে ফিসফিস করে বলে, তুমি নিজেও জানো না তোমার মধ্যে কি পরিমাণ নেশা আছে। এই নেশায় বুঁদ হয়ে যাওয়া এক উন্মাদ আমি। কথাগুলো বলে তুরার কানের লতিতে চুমু খায়। তুরার গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। একদম কাঁপাকাঁপি করবে না। তুমি কাঁপাকাঁপি করলে আমি আরো উন্মাদ হয়ে যাই। নফল নামাজ আদায় করে বিছানায় এসে বসে জিনিয়া। চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছে। মেইন লাইট অফ করে দেয় তুর্য। ডিম লাইটের নীল আলো ছড়িয়ে পড়েছে পুরো রুমে। ধীর পায়ে এগিয়ে বেডে উঠে বসে জিনিয়ার সামনে। জিনিয়া চোখ তুলে তাকায়। তুর্যর উজ্জ্বল ফর্সা উদাম গা চকচক করছে। সাথে সাথেই দৃষ্টি নামিয়ে নেয় জিনিয়া। বুকের ভেতর ধুকপুক করছে। হার্টবিট বেড়ে গেছে। শ্বাস ঘন হয়ে এসেছে। ওষ্ঠজোড়া তিরতির করে কাঁপছে, সাথে হাত আর পুরো শরীর। তুর্য হাত বাড়িয়ে জিনিয়ার হাত দুটো টেনে এনে নিজের মুখের সামনে উঁচু করে ধরে। মাথাটা একটু নিচু করে 2 হাতের উল্টো পিঠে চুমু খায়। সাথে সাথেই জিনিয়ার পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে। শিহরণ বয়ে যাচ্ছে সারা অঙ্গে। হাত দুটো ছেড়ে দেয় তুর্য। নিজের হাতের উপর ভর করে জিনিয়ার দিকে একটু ঝুঁকে পড়ে। তুর্য এভাবে এগিয়ে আসায় জিনিয়া পেছনের দিকে ঝুঁকে যায়। তুর্য আরও একটু ঝুঁকে পড়ে, জিনিয়াও পেছনের দিকে ঝুঁকে যায়। এভাবে ঝুঁকতে ঝুঁকতে বালিশে পড়ে যায় জিনিয়া। তুর্য ওর দুদিকে 2 হাত রেখে সোজা উপরে উঠে যায়। দুজনের মধ্যে বেশ খানিকটা দূরত্ব আছে। জিনিয়া চোখ বন্ধ করে শ্বাস আটকে রেখেছে। তুর্য পলকহীন তাকিয়ে আছে জিনিয়ার বন্ধ হয়ে থাকা আখি জোড়ার দিকে। তুর্য ঘোর লাগা স্বরে ডাকে, জিনিয়া। জিনিয়া চোখ মেলে তাকায়। তুর্য নিচু হয় নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দেয় জিনিয়ার উপর। মুখ নামায় ঘাড়ে। আস্তে আস্তে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, অপরিচিত পুরুষটার সাথে গভীরভাবে পরিচিত হওয়া যাক।
জিনিয়ার ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করে তুর্যর বাহু বন্ধনে। উদাম বুকের সাথে লেপ্টে আছে একদম। একটুও ফাঁকফোকর নেই দুজনের মাঝে। এক হাত বের করে ফোন হাতে তুলে নেয়। সময় দেখে নিয়ে তুর্যর হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তুর্যর ঘুম হালকা হয়ে আসে। কাঁধ থেকে চিত হয় শয়। বাহু বন্ধনে আবদ্ধ থাকা জিনিয়া ওর বুকের উপর উঠে গেছে না চাইতেও। তুর্য এমন ভাবে ধরেছে যে নিজেকে ছাড়াতে পারেনি। ছাড়ুন আমাকে। কেন? সকাল হয়ে গেছে, আমাকে উঠতে দিন আর নিজে উঠুন। নিজের ভাষা চেঞ্জ করো। অবাক হয় জিনিয়া। ওর ভাষায় কি সমস্যা? ও তো ভালোভাবেই কথা বলছে। অভদ্র ভাষায় তো কথা বলছে না। ছাড়ুন আমাকে। ভাষা চেঞ্জ করতে বলেছি। জিনিয়া বিস্ময় নিয়ে বলে। আমার ভাষায় কি সমস্যা? আমি কি ভুল কিছু বলেছি? তুর্য ঘুরে উঠে দুই হাতে ভর করে জিনিয়ার উপর ঝুঁকে পড়ে। জিনিয়া ওর বুকের উপর থেকে এখন বুকের নিচে পড়ে আছে। তোমার এই আপনি আপনি বলাটা আমার মোটেও পছন্দ হচ্ছে না। এখন থেকে তুমি তুমি বলবে। কি বলবে? জিনিয়া মৃদু স্বরে বলে। তুমি। এখন বলো দেখি। আমার উপর থেকে সরো। বলে লজ্জায় অন্য দিকে মুখ ফিরিয়ে নেয়। আপনি থেকে তুমি থাকতেও লজ্জা লাগছে। আগে ভেবেছিল সব কিছুতে তুর্য লজ্জা পাবে আর এখন সব কিছুতে তুর্য ওকে লজ্জা দেয়। সরো। একটু আদর নিয়ে যাও, না হলে তো আবার বলবে আমি কিপটা, আদর করতে চাই না। লজ্জায় দুই হাতে মুখ ঢেকে ফেলে জিনিয়া। সারা রাত আদর করেও দেখছি তোমার লজ্জা গায়েব করতে পারিনি। আমি তো ভেবেছিলাম। জিনিয়া মুখের উপর থেকে হাত সরিয়ে বলে। কি ভেবেছিলেন? তুমি লজ্জাবতী না। ভেবেছিলাম বাসর রাতে তুমি নিজেই। বাকি কথা শেষ করতে দেয় না জিনিয়া। তুর্যর মুখ চেপে ধরে বলে। মুখ বন্ধ রাখুন আপনার। আমি ভেবেছিলাম আপনি সভ্য একটা চুপচাপ স্বভাবের ছেলে। সেজন্যই তো প্রেমে পড়েছিলাম। কিন্তু আপনি তো বড্ড অসভ্য, হার বজ্জাত বদ লোক একটা। কি করেছি আমি? অসভ্যতামি করেছি আমি। বিয়ের আগে একটা মেয়ের হাত পর্যন্ত ধরিনি কোনোদিন। আমি এমন কিছু বলেছি নাকি? তুমি সরো আমার উপর থেকে। সবাই উঠে গেছে বোধহয়। ছেড়ে দেওয়ার আগে গভীরভাবে আদর দিয়ে ছেড়ে দেয় তুর্য। জিনিয়া বিছানা থেকে নেমে শাড়ি ঠিক করতে করতে ওয়াশরুমে প্রবেশ করে। তুর্য উপরের দিকে তাকিয়ে বলে। বউকে আদর করতে তো দারুণ লাগে। অদ্ভুত। জিনিয়া ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়। আশেপাশে নজর বুলায়। সোফায় ভিরান বসে আছে তুহিন শিকদারের পাশে। এগিয়ে এসে সালাম দেয় শ্বশুরকে। তারপর কিচেনের দিকে এগিয়ে যায়। কিচেনে এসে দেখে মুক্তা শিকদার রান্না বসিয়েছেন চুলায়। মা কি কি করতে হবে বলুন, আমি করছি। মুক্তা শিকদার জিনিয়ার দিকে তাকিয়ে হেসে বলেন। তোমাকে এখন কিছু করতে হবে না। অল্প রান্না আমি সামলে নেব এখন। সমস্যা হবে না মা, আপনি বলুন, আমি সাহায্য করছি আপনাকে। আচ্ছা, চুলায় চা বসিয়েছি, কাপে ঢেলে চিনি দিয়ে তোমার শ্বশুরকে দিয়ে আসো। জিনিয়া চা পাতা আরেকটু ফুটিয়ে কাপে ঢেলে শ্বশুরের জন্য নিয়ে আসে ড্রয়িং রুমে। চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে। আব্বু আপনার চা। তুহিন শিকদার হেসে চায়ের কাপ হাতে নেন। জিনিয়া পুনরায় কিচেনে ফিরে যায়। তুরা নির্ভানের ড্রেস বের করে দেয় আলমারি থেকে। নির্ভান এখন নিজের বাড়িতে যাবে। ওখান থেকে যাবে অফিসে। অফিস শেষে আবার শ্বশুর বাড়িতে ফিরে আসবে। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নির্ভান। কোমরে সাদা টাওয়েল পেঁচানো। জিম করা পেটানো বডি স্পষ্ট হয়ে আছে। শরীরটা ভালোভাবে মোছেওনি। তুরা বিছানায় বসে নির্ভানকে দেখতে থাকে। ওকে দেখিয়ে দেখিয়ে ড্রেস পরে নির্ভান। ড্রেস পরা শেষে বলে। নারী হয়ে একটা পুরুষের দিকে এভাবে নজর দেওয়া মোটেও ঠিক না ফেয়ারি টেল কুইন। তোমার নজর সংযত করো। আপনি নিজেকে সংযত করুন। একটা মেয়ের সামনে এমন অর্ধ উলঙ্গ হয়ে ড্রেস পরতে আপনার লজ্জা করছে না অসভ্য কিম? না, লজ্জা করছে না। আমার মোটেও লজ্জা নেই অসভ্য কিং এর সভ্য কুইন। নির্ভানের বলার ধরন দেখে হেসে ওঠে তুরা। নির্ভান বুকের বা পাশে ডান হাত চেপে ধরে বলে। আহ, এখানে এসে লাগলো। এভাবে হেসো না, ছেড়ে যেতে কষ্ট হবে। এখনই যাবেন? হ্যাঁ। নাস্তা সেরে যান। বাড়িতে গিয়ে করব। তুমি নিজের খেয়াল রেখো, ভিরানকে আজকে বেশি ভাইয়ার রুমে যেতে দিও না। আমি দ্রুত ফিরে আসব। আচ্ছা, সাবধানে যাবেন। নির্ভান তুরাকে আদর করে নিজের প্রয়োজনীয় সবকিছু নিয়ে রুম থেকে বের হয়। ওর পেছনে পেছনে তুরা নিজেও বের হয়।
নির্ভান শ্বশুর শাশুড়ি আর জিনিয়ার কাছ থেকে বিদায় নিয়ে ছেলেকে আদর করে ফ্ল্যাট থেকে বের হয়। তুরা জিনিয়ার কাছে এগিয়ে যায়। টুকটাক কথা বার্তার মধ্যে জিনিয়ার চোখ পড়ে তুরার ঘাড়ে। হঠাৎই মুচকি হেসে ওঠে। তুরা হাসির কারণ বুঝতে না পেরে বলে, হাসছেন কেন? বাসর রাত তো ছিল আমাদের, অথচ আদরের দাগ দেখছি তোমার ঘাড়ে। মৃদু স্বরে কথাগুলো বলে জিনিয়া, যেন অন্য কেউ শুনতে না পায়। তুরা লজ্জা পেয়ে দ্রুত পা চালিয়ে নিজের রুমের দিকে চলে যায়। এরা খালাতো ভাই বোন দুজনেই তো দেখা যাচ্ছে একরকম। শুধু ওকে লজ্জা দেয়। পেছনে থেকে জিনিয়া মুচকি মুচকি হাসতে থাকে। বেশ কিছুদিন পেরিয়ে গেছে। চৌধুরী ফ্যামিলি শিকদার ফ্ল্যাটে এসেছে আবার। আজকে জিনিয়া আর তুর্য আবার যাবে জিনিয়দের বাড়িতে। গেস্ট আসবে, তাই মুক্তা শিকদার রান্না করছেন কিচেনে। মেরি চৌধুরী রান্না না করলেও মুক্তা শিকদারকে সাহায্য করছেন আর গল্প করছেন। মুক্তা শিকদার ওনাকে ড্রয়িং রুমে বসে থাকতে বললেও মেরি চৌধুরী বসছেন না, গরমের মধ্যে কিচেনেই রয়েছেন। তুহিন শিকদার নিজের রুমের দিকে এগিয়ে যান ফোন নিয়ে আসার জন্য। নৌশাদ চৌধুরী ভিরানকে কোলের ওপর বসিয়ে বলেন, দাদু ভাই, তোমার মামাকে গিয়ে বলো তোমার জন্য একটা বউ এনে দিতে। বউয়ের কথা শুনে বরাবরের মতো এবারও নাক মুখ কুঁচকে ভিরান বলে, বউ দিয়ে কি হবে? আমার বউ লাগবে না। অনেক কিছু হবে। তুমি গিয়ে তোমার মামাকে বলো তোমার জন্য খেলার সাথী এনে দিতে। তোমার একটা ভাই হবে, তোমার মামার কাছ থেকেও একটা বন্ধু পাবে। আচ্ছা, বলে আসছি। নির্ভান বাবার কথা শুনে হতবাক। বিস্ময় নিয়ে বলে, আব্বু, তুমি ওকে এসব শেখাও? আচমকা ছেলের কথা শুনে চমকে ওঠেন নৌশাদ চৌধুরী। তুমি ওকে এই সব শেখাচ্ছ? নৌশাদ চৌধুরী কিছু বলার আগেই নির্ভান আবার বলে, ভাইয়ের ভূত ওর মাথায় তুমি ঢুকিয়েছ, তাই না? নৌশাদ চৌধুরী দুদিকে মাথা নাড়িয়ে দ্রুত বলেন, তুমি ভুল বুঝছো আমাকে। আমি ওকে ভাইয়ের বুদ্ধি দেইনি। আমি ওকে কিছুই শেখাইনি, বরং ওর কাছ থেকে শিখে শিখেই ওকে আজকে প্রথম এই বুদ্ধি দেওয়ার চেষ্টা করলাম। বিশ্বাস করো আমার কথা। নৌশাদ চৌধুরী কিছুতেই ছেলেকে বোঝাতে পারছেন না উনি আজকে প্রথম ভিরানকে এমন বুদ্ধি দিচ্ছিলেন। ভিরানের আগে যত যা বলেছে করেছে সব নিজে থেকেই। নির্ভান আবার বলে, তুমি এতগুলো দিন ধরে ভিরানকে এসব উল্টাপাল্টা বুদ্ধি দিচ্ছিলে, তাই না? না, একদম না। আজকেই প্রথম। তুমি প্রথম থেকেই ওকে এসব শেখাচ্ছিলে। তুমি বিশ্বাস করছো না কেন আমার কথা? তুরা যেদিন প্রথম অফিসে গিয়েছিল সেদিন কি আমি অফিসে গিয়েছিলাম? আমি কি ওকে বলেছিলাম তুরাকে তোমার ওয়াইফ বানানোর জন্য জেদ ধরতে? আমি কি ওকে তুরার জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়তে বলেছিলাম? কিচ্ছু বলিনি। সব ভিরান নিজে থেকেই বলেছে করেছে। আমার চেয়ে ওর মাথায় বেশি বুদ্ধি। তুমি জানোই ও এত দুষ্ট, তারপরেও এমন বুদ্ধি কেন দিচ্ছিলে? নৌশাদ চৌধুরী কিছু বলবেন এর মধ্যে তুর্য আর তুহিন শিকদার নিজেদের রুম থেকে বেরিয়ে আসে। ওনাদের দুজনকে দেখে নির্ভান আর কিছু বলে না। তুর্য আর তুহিন শিকদার সোফায় বসবেন তার আগেই ভিরান বলে, মামা, আমার বউ এনে দাও। দুজন বসতে গিয়েও তড়িৎ গতিতে আবার সোজা হয়ে দাঁড়ায়। ছেলের কথা শুনে নির্ভান বিষম খেয়েছে। তুর্য বিস্ময় নিয়ে বলে, মামা কি বললে? আমার বউ এনে দাও? এখন? হ্যাঁ। বড় হও আগে, তারপর বউ খুঁজে এনে দেব। সরি, ভুল হয়ে গেছে। বউ না, বন্ধু এনে দাও। এখন তোমার জন্য বন্ধু কোথা থেকে নিয়ে আসবো? আমার আম্মুর পেট থেকে আমার একটা ভাই হবে, আর আমার মামির পেট থেকে আমার একটা বন্ধু হবে। তুর্য চোরা চোখে তুহিন শিকদার আর নৌশাদ চৌধুরীর দিকে তাকায়। নির্ভান এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ফেলছে। মামা কবে এনে দেবে? তুর্য কিছু বলার আগেই নির্ভান বলে, তুমি এত কথা কেন বলো? চুপ করে থাকো, একটা কথাও বলবে না আর। সেই কবে বলেছ ভাইয়া এনে দেবে, কিন্তু এখনো এনে দাওনি। একটা ভাইয়া আনতে কত দিন লাগে? আম্মুকে হসপিটালে নিয়ে চলো, পেট কেটে ভাইয়াকে বের করে নিয়ে আসবো। ভিরানের কথা শুনে চারজন শোকর। পেট কাটলেই ভাইয়া বের হবে নাকি? ভাইয়াকে আগে পেটে আসতে তো হবে। ভিরান, তুমি কিন্তু বেশি কথা বলছো এখন। নিজের মুখ বন্ধ রাখো। কেন বন্ধ রাখবো? আমার কথা তো শেষ হয়নি। তোমার কথা শেষ হতে হবে না। দোয়া করি তোমাকে, তুমি আমাকে যেভাবে জ্বালাও সারা দিন তোমার ছেলে মেয়েও যেন তোমাকে সেভাবেই জ্বালায়। বড় না হওয়া পর্যন্ত নিজের মুখটা বন্ধ রাখো ততদিন। নির্ভানের কথা শুনে তিনজনেই মুচকি হাসে। দাদা ভাই যে বলল মামাকে। বাকি কথা শেষ করার আগেই নৌশাদ চৌধুরী নাতির মুখ চেপে ধরেন।
এই নাতি আজকে ওনার মান ইজ্জত শেষ করে দেবে। ভিরান নিজের মুখের উপর থেকে দাদার হাত সরিয়ে দেয় জোর করে। ওর এখন অন্য কথা স্মরণ হয়েছে। দাদার মুখের দিকে তাকিয়ে বলে, দাদা ভাই, আমার পাপার একটা ভাইয়া নেই কেন? প্রশ্নটা করে উত্তরের আশায় তাকিয়ে আছে দাদার মুখের দিকে। চারজনেই তাকিয়ে আছে ভিরানের দিকে। এই ছেলে এক কথা থেকে আরেক কথায় চলে গেছে। এখন দাদাকে কি কি প্রশ্ন করবে কে জানে। দাদা ভাই, কথা বলছো না কেন? আমার পাপার ভাইয়া নেই কেন? আমার পাপার একটা ভাইয়া নেই। বাকি কথা শেষ করার আগেই নৌশাদ চৌধুরী ভিরানকে থামিয়ে দিয়ে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ান। নাতি এখন কি বলবে উনি স্পষ্ট বুঝতে পেরে গেছেন। এই বুড়ো বয়সে ওনার এখন আর বাপ হওয়ার শখ নেই। এখানে আর কিছুক্ষণ থাকলে নাতি ওনাকে আরেক সন্তানের বাপ বানিয়েই ছাড়বে। নৌশাদ চৌধুরী ফ্ল্যাটের ডোর খুলে বেরিয়ে যান। নাতিকে বুদ্ধি দিতে গিয়ে এখন নিজেই বিপদে পড়ে গেছেন। ভিরান নানার দিকে তাকিয়ে বলে, নানা ভাই, আমার মামার একটা ভাই নেই কেন? তুহিন শিকদার নিজেও ডোরের দিকে দ্রুত পায়ে এগিয়ে যেতে যেতে বলেন, তোমার মামার ভাই আছে তো, তোমার পাপাই তোমার মামার ভাই। পাপা মামার ভাই কিভাবে হবে? ভিরানের প্রশ্নের উত্তর আসে না অপর পাশ থেকে। ভিরান একবার মামাতো আরেকবার বাবার দিকে তাকায়। বিড়বিড় করে বলে, মামা আর পাপা ভাই হয় কিভাবে? সূর্য ডোরের দিকে তাকিয়ে থাকতে থাকতে শব্দ করে হেসে ওঠে। দুজনেই পালিয়ে গেল নাতির প্রশ্ন থেকে বাঁচার জন্য। আপনার হাসি পাচ্ছে? নির্বাণের প্রশ্নে সেদিকে তাকায় সূর্য। হাসি মুখেই বলে, হাসি পাবে না? পাপা আর মামাকে বাপ তো বানাবেই, সেই সঙ্গে নানা দাদাকেও আবার নতুন করে বাপ বানাবে। কথা বলতে বলতে হো হো করে হেসে ওঠে। নির্বাণ নিজেও হাসে এবার। ভিরান কিছু বুঝতে না পেরে বাবা আর মামার মুখের দিকে তাকাচ্ছে। ইউরিন টেস্টের রিপোর্ট হাতে নিয়ে বসে আছে নির্বাণ ডাক্তারের চেম্বারে। পাশের চেয়ারে বসে থাকা তুরা লজ্জায় মাথা তুলছে না। ডাক্তারের কথাগুলো শোনার পরেই লজ্জায় মাথা নুয়ে নিয়েছে। কিভাবে চলাফেরা করতে হবে, নিজের খেয়াল রাখতে হবে, কি কি খেতে হবে, সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলেন ডাক্তার। কোনো রকম অনিয়ম করতে নিষেধ করে দেন। নির্বাণকে বলেন তুরার দিকে বেশি বেশি খেয়াল রাখতে। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসে দুজন। তুরা এখনো লজ্জায় নির্বাণের মুখের দিকে তাকাচ্ছে না। আশ্চর্য, এত লজ্জা লাগছে কেন? নির্বাণ ঘাড় কাত করে তুরার মুখের দিকে তাকায় বেশ কয়েকবার। এই মেয়ের মধ্যে এত লজ্জা কোথা থেকে আসে কে জানে। সারি সারি করে রাখা চেয়ারে বসে এতক্ষণ অপেক্ষা করছিলেন মেরি চৌধুরী। দুজনকে নিজের সামনে দেখে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ান। রিপোর্ট কি নির্বাণ? আলহামদুলিল্লাহ। মেরি চৌধুরী খুশি হয়ে যান। উনি বেশ অনেকগুলো দিন ধরে তুরার মধ্যে পরিবর্তন লক্ষ্য করছিলেন। যেখানে সেখানে ঝিম ধরে বসে থাকে। মাঝে মধ্যে বলে মাথা ঘুরছে। খেতে বসলে বলে গন্ধ লাগে। খাওয়ার প্রতি ভীষণ অনীহা সৃষ্টি হয়েছে। চোখ মুখ শুকিয়ে গেছে। আগের মতো নড়াচড়াও করতে চায় না। ভীষণ আলসেমি জেকে ধরেছে ওকে, যা আগে কখনো তুরার মধ্যে দেখা যায়নি। তুরার হাত ধরে গাড়ির সামনে এসে দাঁড়ায় নির্বাণ। ভেতরে ড্রাইভার বসে আছে। গাড়ির ডোর খুলে দেয় নির্বাণ। তুরা আর মেরি চৌধুরী পেছনে উঠে বসেন। নির্বাণ ফ্রন্ট সিটে বসে। গাড়ি এসে দাঁড়ায় ভিরানের কিন্ডার গার্ডেনের সামনে। মা আর বউকে বসে থাকতে বলে নির্বাণ এগিয়ে যায় ছেলেকে নিয়ে আসার জন্য। ভিরানের ছুটি হওয়ার সময় হয়ে গেছে এখন। আজকে নির্বাণ অফিসে যায়নি, বাবাকে অফিসে পাঠিয়ে দিয়ে তুরাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল মাকে সাথে নিয়ে। বাবাকে দেখে দুই হাত প্রসারিত করে দৌড়ে আসে ভিরান। নির্বাণ ঝুঁকে ছেলেকে কোলে তুলে নেয়। ভিরান গাল এগিয়ে দিতেই নির্বাণ আদর দেয়। পাপা, তোমার আম্মু এসেছে আজকে। ভিরান ভীষণ খুশি হয়ে যায়, খুশিতে ওর চোখ মুখ চকচক করছে। কোথায় আম্মু? বাইরে গাড়িতে অপেক্ষা করছে, চলো। আমি কিন্তু আম্মুর কোলে বসে যাব। আচ্ছা। গাড়ির কাছে এগিয়ে আসতেই ভিরান জোরে জোরে আম্মু আম্মু বলে ডাকতে শুরু করে। তুরা গ্লাস নামিয়ে ছেলের দিকে তাকায়। ডোর খুলে পেছনে তুলে দেয় ভিরানকে, নিজে বসে সামনে। গাড়ি পুনরায় স্টার্ট দিয়ে ছুটে চলে চৌধুরী বাড়ির দিকে। দাদু, আজকে তুমিও এসেছো? হ্যাঁ দাদু ভাই। ভিরান তুরার মুখের দিকে তাকিয়ে বলে। আম্মু, তুমি ভেতরে গেলে না কেন? আরেক দিন যাব আব্বু। ভিরান দুই হাতে জড়িয়ে ধরে তুরাকেই, তুরা নিজেও জড়িয়ে ধরে আবার আদর করে। মেরি চৌধুরী নাতির দিকে তাকিয়ে বলেন, দাদু ভাই, তোমার জন্য একটা খুশির খবর আছে।
কি খবর দাদু? এবার তোমার সত্যি সত্যিই একটা ভাই আসবে। ভিরান খুশিতে আত্মহারা হয়ে বলে। কখন? একটু সময় লাগবে। তোমার ভাইয়া তো এখনো ছোট, আর একটু বড় হলে আল্লাহ তায়ালা দুনিয়ায় পাঠিয়ে দেবেন আমাদের কাছে। তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো যেন আল্লাহ তায়ালা তোমার জন্য একটা ভাইয়া পাঠিয়ে দেন। আচ্ছা, আমি অনেক বড় বড় দোয়া করব আল্লাহর কাছে। আল্লাহ যেন আমার ভাইয়াকে দ্রুত আর এত বড় করে পাঠিয়ে দেন। দুই হাত প্রসারিত করে দেখায় ভিরান। গাড়িতে থাকা চারজনেই হেসে ওঠে ওর কথা শুনে। মেরি চৌধুরী আবার বলেন, আম্মুর পেটে কিন্তু ব্যথা দেবে না একদম। আম্মুর পেটের ভেতর তোমার ভাই আছে। আমি আম্মুকে ব্যথা দেই না তো। আমি তো আম্মুকে ভীষণ ভালোবাসি আর আদর করি। তাই না আম্মু? তুরা ছেলেকে আদর করে বলে। হ্যাঁ আব্বু। এখন থেকে বেশি বেশি আম্মুর খেয়াল রাখতে হবে। আম্মুকে একদম জ্বালাতন করা যাবে না। জ্বালাই না তো। আম্মু যা যা বলবে সব শুনতে হবে। সব শুনবো। গুড বয়। ভিরান খুশি হয়ে তুরার বুকে মাথা ঠেকিয়ে নিশ্চুপ হয়ে যায়। একটু পর মুখ তুলে বলে, আম্মু ভাইয়া কবে বড় হবে? কয়েক মাস পর। অনেক দেরি। না বাবা। ভিরান খুশি হয়ে আবার নিশ্চুপ হয়ে যায়। তুরা ছেলের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। ঝুঁকে চুমু খায় মাথায়। ভিরান মুখ তুলে তাকিয়ে হাসে, তুরা কপালেও চুমু খায়। বাড়িতে ফিরে ভিরানকে চেঞ্জ করায় নির্ভান। তুরা ফ্রেশ হয়ে এসে বেডে বসে। নির্ভান ভিরানকে তুরার পাশে বসিয়ে দিয়ে রুম থেকে বের হয় দুজনের জন্য খাবার নিয়ে আসার জন্য। তুরা বাড়িতে ফিরে আবার বমি করে দিয়েছে। অল্প সময়ের মধ্যেই ট্রেতে করে দুজনের জন্য খাবার নিয়ে হাজির হয়। তুরা ভিরানকে খাইয়ে দিতে শুরু করে আর নির্ভান তুরাকে খাইয়ে দেয়। এরকমটা সেই প্রথম থেকেই হয়ে আসছে। রুমে খাবার নিয়ে আসলে তুরা ছেলেকে খাওয়ায় আর নির্ভান ওর বউকে খাওয়ায়। তুরা যখন অসুস্থ ছিল তখন সকালে আর রাতে এরকমটা হতো। নির্ভান ডাইনিং টেবিলে গিয়েই খেত। সারা দিনের ব্যস্ততা দৌড়াদৌড়ি শেষে রাত নেমে এসেছে ধরণীর বুকে। রাতের খাবার খেয়ে নির্ভান, ভিরান আর তুরা রুমে চলে আসে। ফ্রেশ হয়ে ভিরানকে বুকে আগলে ধরে শুয়ে পড়ে তুরা। ছেলেটা আজকে মাকে ছেড়ে একটুও দূরে যায়নি। সারা দিন মায়ের আঁচল ধরে ঘুরেছে। নির্ভান ছেলেকে বেশ কয়েকবার দাদা দাদির কাছে যেতে বলেছিল, তবে ভিরান যায়নি। ভিরান এত খুশি হয়েছে যে মাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। আর বেচারা নির্ভান এক সেকেন্ডের জন্য বউকে আলাদাভাবে কাছে পাচ্ছে না। অন্য দিনগুলোতে তাও ভিরান অল্প সময়ের জন্য হলেও দাদা দাদির কাছে যায়, কিন্তু আজকে ফোন করেছে কোথাও যাবে না। নির্ভান স্টাডি টেবিলে বসে আছে। ল্যাপটপে কাজ করছে মনোযোগ দিয়ে। প্রায় 30 মিনিট পর ঘাড় ঘুরিয়ে বেডের দিকে তাকায়। তুরা। তুরা মৃদু স্বরে সাড়া দেয়। হুম। ভিরান ঘুমিয়েছে। হ্যাঁ। তাহলে ডাকুনি কেন আমাকে? আপনি তো কাজ করছেন। নির্ভান ল্যাপটপ বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বড় বড় কদমে এগিয়ে আসে বেডের কাছে। ওঠো। তুরা আলগোছে ভিরানকে ছেড়ে উঠতে নিলে ভিরান নড়ে চেয়ে ওঠে। ঘুমের ঘোরেই তুরার জামা টেনে ধরে ঘুম জড়ানো গলায় বলে, আম্মু কোথায় যাচ্ছ? জড়িয়ে ধরে আদর দাও। তুরা নির্ভানের দিকে তাকায়। বেচারা অসহায় ফেস করে তাকিয়ে আছে দুজনের দিকে। জেগে থাকতেও মাকে ছাড়েনি, এখন ঘুমিয়েও ছাড়ছে না। তুরা আবার শুয়ে পড়ে ভিরানকে জড়িয়ে ধরে। আদর দেয় অনেকগুলো। ভিরান ঘুমের ঘোরেই মায়ের বুকে গুটিয়ে নেয় নিজেকে। নির্ভান তুরার গা ঘেঁষে শুয়ে পড়ে। কাত হয়ে জড়িয়ে ধরে আলতো হাতে। তুরা নির্ভানের হাতটা ধরে নিজের পেটের উপর রাখে। নির্ভান পেটের উপর আলতো ভাবে হাত বুলায়। ওর দ্বিতীয় সন্তান আস্তে আস্তে এখানেই বেড়ে উঠছে। তুরা নির্ভানের হাতের উপর হাত রাখে। ঘাড় ঘুরিয়ে নির্ভানের মুখের দিকে দেখার চেষ্টা করে। নির্ভান একটু উঁচু হয় তুরার ললাটে ওষ্ঠ ছোঁয়ায়। স্ত্রী সন্তানকে একসাথে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে, এক ছেলেই বউকে কেড়ে নিয়েছ, দুজন মিলে তো বউকে এক নজর দেখারও সুযোগ দেবে না। ওরে বাপ, তোমার মা তো দিনের বেশিরভাগ সময় তোমার সাথেই থাকে, আমি কাছেই পাই রাতটুকু। এখন একটু ছেড়ে দাও না বাপ, আর কত ধরে থাকবে? আমি একটু ভালোভাবে ধরি, তোমার ভাইকে একটু আদর করি, না হলে তো সে রাগ করবে। আহ! নির্ভান উত্তেজিত হয়ে তড়িঘড়ি করে বলে, কি হয়েছে, কি হয়েছে তুরা? তুরা ঠোঁট উল্টে বলে, জোরে জোরে কিক মারছে। নির্ভান তুরার উঁচু পেটের উপর হাত বুলিয়ে বলে, ভিরান ভাইয়ের সাথে ফুটবল খেলতে চেয়েছে আর ওর ভাই পেটের ভেতরে থেকেই ফুটবল খেলা শুরু করে দিয়েছে।
বড় ভাইয়ের চেয়েও বেশি জ্বালাবে এখনই আমার বুঝা শেষ। এই ছেলে দুনিয়ায় এসে না জানি কি কি আবদার করে। বড় ভাই তো সবাইকে নিজের কথায় নাচায় আর ইনি ইশারায় নাচাবে। নির্বাণের কথা শুনে মুচকি হাসে তুরা। আবার কিক মারতেই আহ শব্দ বেরিয়ে আসে মুখ দিয়ে। এই ছেলে এত নড়াচড়া করে আর কিক মারে যে তুরা মাঝে মধ্যে সহ্য করতে পারে না। তুরার প্রেগন্যান্সির 9 মাস পড়েছে এখন। ডক্টর জানিয়েছে ছেলে হবে। ছেলে হবে নাকি মেয়ে হবে এটা নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। আল্লাহ তায়ালা খুশি হয়ে যা দেন তাতেই আলহামদুলিল্লাহ। কিন্তু ভিরান, ও তো মনে প্রাণে একজন ভাই চেয়েছে। আর অবশেষে ওর ভাই আসতে চলেছে। ভিরান টিউশন পড়া শেষ করে স্টাডি রুম থেকে বেডরুমে ফিরে আসে। নির্বাণ ভিরানকে দেখে সোজা হয়ে বসে। ভিরান খুশি মনে এগিয়ে আসতে আসতে বলে, পাপা চলো শপিং মলে যাই। আজকে আবার শপিং মলে কেন পাপা? দরকার আছে, চলো প্লিজ। এখন তো সন্ধ্যা হয়ে এসেছে, তোমার আম্মুকে একা একা রেখে যাব। আম্মুকে নিয়ে যাই আমাদের সাথে। গাড়িতে চড়লে তোমার আম্মু অসুস্থ ফিল করে পাপা। তাহলে কিভাবে যাব? আগামীকাল নিয়ে গেলে হবে না? ভিরান একটু সময় ভেবে বলে, আচ্ছা ঠিক আছে। ভিরান বেডে উঠে বসে মায়ের পাশে। উঁচু পেটের উপর হাত রেখে বলে, ভাইয়া কেমন আছো? মিস করেছো আমাকে? আমি কিন্তু তোমাকে, আম্মুকে আর পাপাকে খুব মিস করেছি। তুরা হেসে ছেলের চুলে হাত বুলিয়ে দেয়। নির্বাণ বলে, পাশের রুমে বসে এত মিস কিভাবে করো তুমি? যেভাবে তুমি অফিসে বসে আম্মুকে করো। নির্বাণ চোখ জোড়া ছোট ছোট করে বলে, তোমাকে কে বলেছে আমি অফিসে বসে তোমার আম্মুকে মিস করি? আমি জানি। কিভাবে জানো? আমি শুনেছি। কি? তুমি অফিসে গেলে আম্মুকে আর আমাকে খুব মিস করো। ভাইয়াকে আদর করতে ইচ্ছে করে তোমার। নির্বাণ হেসে হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নেয়। আদর করে বলে, তুমি বড় হইও না পাপা। তুমি এমন ছোটই থেকে যাও সব সময়। আমি আগের চেয়ে বড় হয়ে গেছি তাই না পাপা? হুম, একটু। আমি ভাইয়াকে কোলে নিতে পারবো না এখন। আমি আরো বড় হব তারপর ভাইয়াকে কোলে নেব। তুমি ভাইয়াকে কোলে নেওয়ার স্বপ্ন দেখছো আর আমি তোমাকে সময়ের সাথে সাথে কোলে না নিতে পারার আফসোস এখনই অনুভব করছি। কেন পাপা? বড় হওয়ার পর তুমি আর আমার কোলে উঠতে চাইবে না? তাহলে আমি আর বড় হতে চাই না। আমি সব সময় তোমার আর আম্মুর কোলে উঠতে চাই। নির্বাণ ছেলেকে চেপে ধরে আরো আদর করে। ছেলেটা যেন দ্রুত বড় হয়ে যাচ্ছে এখন। প্রায় 6 বছর হয়ে এসেছে। 1 মাস পর 6 বছর পূর্ণ হবে। নির্বাণের কোল থেকে নেমে মায়ের শরীর ঘেঁষে বসে আবার মায়ের উঁচু পেটটা জড়িয়ে ধরার মতো করে ধরে বলে, ভাইয়া আমি তোমার জন্য আরেকটা নতুন ফুটবল কিনে নিয়ে আসবো আগামীকাল। তুমি কিন্তু সব সময় আমার টিমে থাকবে। পেটের ভেতর বাবু নড়াচড়া করায় ভিরান খুশিতে চেঁচিয়ে ওঠে। বাবু যখন নড়াচড়া করে ভিরান তখন খুশিতে আত্মহারা হয়ে যায়। ওর যে কত আনন্দ লাগে বলে বোঝাতে পারবে না। ওর অপেক্ষারা দ্রুত ফুরিয়ে যাক আর ওর ভাই দুনিয়ায় চলে আসুক। তুরা মুখ তুলে নির্বাণের মুখের দিকে তাকায়। নির্বাণ তুরার মুখের দিকেই তাকিয়ে আছে। দুজন একে অপরের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। নির্বাণ হাত বাড়িয়ে তুরার গালে হাত রাখে। এই মেয়েটার মধ্যে কিছু একটা আছে সেই শুরু থেকেই। দিন দিন মেয়েটা ম্যাচিউর হয়ে যাচ্ছে আরো। নির্বাণ কল্পনাও করেনি অবুঝবকা তুরা এতটা ম্যাচিউর হয়ে যাবে। তুরা নির্বাণের হাতের উপর হাত রাখে। নির্বাণ ওকে এত বেশি ভালোবাসবে, আগলে রাখবে কখনো ভাবেনি তুরা। মানুষটা দিন দিন আরো যত্নশীল হয়ে যাচ্ছে, নতুন নতুন প্রেমিক রূপে ধরা দেয় ওর কাছে। অসম্ভব রকমের ভালোবাসে ওকে। অফিস, বাড়ি, বউ বাচ্চা সব কিছু একসাথে একা হাতে হ্যান্ডেল করে খুব সুন্দর করে। রাতের খাবার খেয়ে রুমে ফিরে আসে তিনজন। বরাবরের মতো ভিরানকে বুকে আগলে ধরে শুয়ে পড়ে তুরা। নির্বাণ অফিসের কাজ করার জন্য স্টাডি রুমে চলে গেছে ল্যাপটপ ফাইল নিয়ে। ভিরানকে এখনো ওদের কাছেই রাখে রাতেও। ভিরানো বাবা মাকে ছাড়া ঘুমোতে চায় না, তুরা আর নির্বাণও ছেলেকে ছেড়ে থাকতে চায় না। ছেলে আরেকটু বড় হলে আলাদা রুমে রাখবে। 2-1 দিনের ওর কাছে ঘুমালেও বেশি দিন বাবা মাকে ছাড়া থাকতে পারে না রাতে। ঘুমের ঘোরে কেঁদে ওঠে মাকে জড়িয়ে ধরার জন্য। বাবা মায়ের কাছে থাকলে অবশ্য ওর ঘুম ভাঙে না রাতে। নির্বাণ অফিসের কাজ শেষ করে রুমে আসতে আসতে রাত 12টা বেজে যায় প্রায়। ডর লক করে ফ্রেশ হয়ে আসে। মা ছেলে গভীর ঘুমে মগ্ন হয়ে গেছে।
নির্বাণ নীরবে বেডে উঠে তুরার গা ঘেঁষে শুয়ে পড়ে। ব্ল্যাঙ্কেট টেনে নেয় 3 জনের ওপরে। কাত হয়ে একসাথে জড়িয়ে ধরে স্ত্রী সন্তানকে। চোখ বন্ধ করে নেয় ঘুমানোর জন্য। পেটের ভেতর বাবু নড়াচড়া করছে। নির্বাণ অনুভব করতে পারছে স্পষ্ট। ওর হাত থেকে আছে তুরার পেটের সাথেই। আর মাত্র অল্প কিছু দিনের অপেক্ষা। সময় পানির স্রোতের মতো বয়ে যায় নিজ গতিতে। পেরিয়ে গেছে 3টা বছর। ভিরান এখন 9 বছরের ছেলে। কিন্তু ওর হাইট দেখে আরো বেশি বয়স মনে হয়। আগের চেয়ে কিছুটা শান্ত হয়ে গেছে, ভুলভাল আবদার করা কমেছে। বাবা মায়ের পর ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে ওর আদরের ছোট ভাই ভিভান চৌধুরী। ছোট ভাইকে ভীষণ ভালোবাসে ভিরান। ভাইয়ের জন্য সব করতে পারে। আরও একজন নতুন সদস্য যুক্ত হয়েছে ভিরানের জীবনের ইম্পর্টেন্ট মানুষগুলোর তালিকায়। ত্রিধা শিকদার, যে কিনা ভিরানের এই ছোট জীবনের অন্যতম এক পার্ট। ওর ভীষণ আদরের। আদুরে এক ছোট্ট রাজকন্যা, যার জন্ম হয়েছে তুর্য শিকদার আর জিনিয়া শিকদারের সংসারে। ত্রিধাকেও ভীষণ ভালোবাসে ভিরান। গোলুমলু ছোট্ট একটা আদুরে তোতা পাখি। গোধূলির বেলা। পশ্চিম আকাশ কমলা রং ধারণ করেছে। সূর্যটা হেলে পড়েছে কিছুটা। চৌধুরী বাড়ির বাগানে উপস্থিত রয়েছে চৌধুরী ফ্যামিলি, শিকদার ফ্যামিলি আর জিনিয়ার বাবার বাড়ির ফ্যামিলি। নৌশাদ চৌধুরী ইনভাইট করেছিলেন সবাইকে। 3 ফ্যামিলি একসাথে হলে বেশ আনন্দে দিন পার হয় সকলের। ভিরান ফুটবল নিয়ে এসেছে আজকেও। ওর টিমে নিয়েছে নির্ভান আর ভিভানকে। বিপরীত টিমে রয়েছে নৌশাদ চৌধুরী, তুহিন শিকদার আর জিনিয়ার বাবা। জিনিয়ার ভাই জাহিদ ঝিম ধরে বসে আছে, ওকে খেলার জন্য টানলেও আসেনি। ওর এখন ঘুম পাচ্ছে, ভাগ্নে ভাগ্নির জন্য ঘুমোতেও পারেনি। ওর বউটা সকল মহিলার মধ্যে ঢুকে বসে আছে। ঘাড় কাত করে বউয়ের দিকে তাকিয়ে আবার খেলা দেখতে শুরু করে। প্রত্যেকবারের মতন এবারেও তুর্যর হাতে বাঁশি ধরিয়ে দিয়েছে ভিরান। খেলা জমজমাট হয়ে উঠেছে। নৌশাদ চৌধুরীর টিম ইতিমধ্যেই একটা গোল খেয়েছে। সবাই দৌড়াদৌড়ি করছে বলের পেছনে। ছোট্ট ভিভান দৌড়াতে গিয়ে ঠাস ঠাস করে পড়ছে, আবার একাই উঠছে নয়তো কেউ টেনে তুলছে। 2 বছর বয়সী ত্রিধা 2 দলকেই উৎসাহিত করছে চেঁচিয়ে চেঁচিয়ে। যদিও বুঝতে পারছে না খেলার কোনো কিছুই, সবাই যখন বলের জন্য দৌড়াদৌড়ি করে ওর তখন ভীষণ আনন্দ হয়। ভিরান গোল পোস্টের কাছে এসে বল ভাইয়ের পায়ের সামনে দেয়। ছোট ভিভান এক কিক দিয়ে বল গোল পোস্টের ভেতরে পাঠিয়ে আরও একটা গোল দেয়। গোল হওয়ার পর 2 ভাই খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে। গোলকিপার তুহিন শিকদার মাথায় 2 হাত দিয়ে 2 নাতির দিকে তাকিয়ে থাকেন। খেলায় শেষ পর্যন্ত ভিরানের টিম জিতে যায় প্রত্যেকবারের মতন। বুড়োর দল হেরে গেছে আজকেও। নির্বাণ ঘেমে নিয়ে জবজবে হয়ে গেছে। একে তো গরম, তার উপর দৌড়াদৌড়ি করেছে। ফর্সা চেহারা লাল হয়ে গেছে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে। তুরার কাছে এগিয়ে আসতেই তুরা পানির বোতল এগিয়ে দেয় নির্বাণের দিকে। নির্বাণ আগে পানি খায়, তারপর এক পাশে সরে পানি দিয়ে মুখ ধয়। ঘাড় কাত করে তুরার দিকে তাকিয়ে দেখে তুরা এখনো ওর দিকে তাকিয়ে আছে। নির্বাণের ঘন কালো খোঁচা খোঁচা চাপ দাড়ি বেয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে নিচে। অল্প কিছু চুল কপালে লেপ্টে গেছে ভিজে। নির্বাণকে এই মুহূর্তে দারুণ লাগছে দেখতে। ধূসর রঙের টি শার্টের কারণে আরো ভালো লাগছে। নির্বাণ মুখে কিছু না বলে কপাল ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি দেখছো? তুরা দুদিকে মাথা নাড়িয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। টাওয়েল হাতে ব্যস্ত পায়ে ছেলেদের দিকে এগিয়ে যায়। দৌড়াদৌড়ি করে 2 ভাই ঘেমে নিয়ে জবজবে। ছেলেদের কাছে এসে 2 ভাইয়ের মুখ মুছিয়ে দেয় টাওয়েল দিয়ে। বোতলের ছিপি খুলে 2 ছেলেকে পানি খাওয়ায়। ত্রিধা ছোট ছোট পায়ে আসতে গিয়ে ধপাস করে পড়ে যায় ঘাসের উপর। বেচারি পড়ে গিয়ে সেভাবেই বসে রইল। বড়রা সবাই একসাথে হেসে ওঠে, শব্দ করে। ভিরান দৌড়ে এগিয়ে এসে ত্রিধাকে নিচ থেকে টেনে তুলতে তুলতে বলে, তোকে কত বলি দৌড়াবি না, দৌড়াতে না পেরেও দৌড় দিস আর ধপাস ধপাস করে পড়ে যাস। ত্রিধা আধো বুলিতে বলে, আর দেব না। এক কথা 100 বার বলবি আর একই কাজ বারবার করবি। ত্রিধা ঠোঁট উল্টে বলে, কব্ব না। ভিরান ত্রিধাকে 2 হাতে ঝাঁপটে ধরে উঁচু করে নিয়ে এগিয়ে যায় নানির কাছে। ছোট ত্রিধা বেশ গোলুমলু। গাল দুটো ফোলা ফোলা। টোকা দিতেই বোধহয় রক্ত বেরিয়ে আসবে। ধবধবে সাদা ফর্সা গায়ে রং। হাসলে চোখ দুটো ঢেকে যায়। ভীষণ চঞ্চল প্রকৃতির মেয়ে।
নানির কাছে এগিয়ে এসে ত্রিধাকে কোল থেকে নামিয়ে দেয়। নানু ওকে ধরে রাখো। ধরে রাখলেই কি থাকবে নাকি? ত্রিধা নানুর কাছে চুপচাপ বসে থাক এখন। ত্রিধা ঠোঁট উল্টে দুদিকে মাথা নাড়িয়ে বলে, খেবো। এখন না, পরে। না। ত্রিধাকে রেখে পুনরায় বলের কাছে এগিয়ে যায় ভাইয়ের সাথে খেলার জন্যে। বড়রা সবাই বসে পড়েছে। নির্বাণ হাত মুখ মুছে চেয়ারে বসে তুরার পাশে। তুরা ওর দিকে তাকাতেই নির্বাণ ঘাড় এগিয়ে ফিসফিস করে বলে, আবার বাপ হতে ইচ্ছে করছে। তুরা নির্বাণের চোখের দিকে তাকাতেই নির্বাণ আবার বলে, না মানে একটা মেয়ের অভাব বোধ করছি। একটা মেয়ে হলে আমাদের সংসারটা পরিপূর্ণ হয়ে যায়। আমি তো একটা ছেলের বউয়ের অভাব বোধ করছি। বড় ছেলেকে বিয়ে করিয়ে ছেলের বউ নিয়ে আসুন, তাতে দুটো অভাব পূরণ হয়ে যাবে। ছেলের বউও পাওয়া যাবে, আবার মেয়েও পেয়ে যাবেন। এভাবে তো দেখা যাবে আমার নিজের ছেলেই মেয়ের জামাই হয়ে গেছে। নির্বাণের কথা শুনে শব্দ করে হেসে ওঠে তুরা। উপস্থিত সবাই ওদের দুজনের দিকে তাকায়। তুরা দ্রুত নিজের হাসি বন্ধ করে নেয়। বিভান মাটিতে বসে গলা ছেড়ে কেঁদে দিয়েছে। বলে কিক দিতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। ভিরান ভাইয়ের পা ম্যাসাজ করতে করতে ফু দিয়ে দিচ্ছে। নির্বাণ ছেলেদের কাছে এগিয়ে যেতে যেতেই ভিভানের কান্না বন্ধ হয়ে যায়। সবাই উঠে এগিয়ে এসেছে দুই ভাইয়ের কাছে। নির্বাণ ছেলের পা দেখে একটু আদর করে কোলে তুলে নেয়। ভিরান বসা থেকে উঠে দাঁড়ায়। সবাইকে সামনে দেখলেও ত্রিধাকে দেখতে পায় না। আশেপাশে নজর বুলিয়ে দেখে ত্রিধা উড়ে চলা বেলুনের পেছনে পেছনে দৌড়াচ্ছে। ভিরান সকলের মধ্য থেকে বেরিয়ে ত্রিধার পেছনে পেছনে যেতে শুরু করে। এখনই ধপাস করে আছাড় খাবে ভিরান নিশ্চিত। সুইমিং পুলের দিকে দৌড়ে যেতে দেখে ভিরান নিজেও দৌড় দেয় ত্রিধার নাম ধরে ডেকে। ওদের দুজনের দিকে তাকায় সবাই। দুজনকে দৌড়াতে দেখে সবাই তাকিয়ে থাকে। এই বুঝি ত্রিধাকে ধরেই বকা দেবে আবার। ছোট দুই ভাইবোনকে যেমন ভালোবাসে তেমন শাসনও করে বড় ভাই হিসেবে। দেখতে দেখতে বেলুন ধরার জন্য সুইমিং পুলের পানিতে লাফিয়ে নেমে যায় ত্রিধা। ওকে বাঁচানোর জন্য ভিরান নিজেও চিৎকার করে নাম ধরে ডেকে লাফিয়ে নেমে যায়। ভিরান সাঁতার জানলেও ত্রিধাকে ধরে নিয়ে উপরে উঠতে পারছে না। দুজন একসাথেই নিচে তলিয়ে যাচ্ছে হাবুডুবু খেতে খেতে। তুর্য দৌড়ে এসে লাফিয়ে নামে সুইমিং পুলে। দুজনকে দুই হাতে ধরে উঁচু করে। ত্রিধা ভয় কান্না শুরু করে দিয়েছে। ভিরান মামার গলা জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তুর্য নিজেও জোরে জোরে শ্বাস নিচ্ছে। ভয় ওর হাত পা কাঁপছে। ভিরানকে নির্বাণ টেনে তোলে উপরে, তারপর ত্রিধাকে কোলে তুলে নেয়। তুর্য নিজেও উপরে উঠে আসে। ত্রিধা ভয় অনেক জোরে জোরে কাঁদছে। জিনিয়া নিজেও কেঁদে দিয়েছে। তুর্য পুনরায় মেয়েকে নিজের কোলে তুলে নিয়ে শান্ত করার চেষ্টা করে। জিনিয়া এগিয়ে এসে মেয়ের গায়ে হাত বুলায় শান্ত করার জন্য। উপস্থিত সকলেরই হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল ভয়। কত বড় অ্যাক্সিডেন্ট হতে চলেছিল। ভিরান না দেখলে এই দিকে তো কেউ আসতি না এখন। নানু তোমাকে বলেছিলাম ওকে কাছে রাখতে। কাছেই তো রেখেছিলাম। ভিভানের কান্না শুনে ওর কাছে গিয়েছিলাম। ত্রিধা বেলুন নিয়ে খেলছিল বলে ওকে বসিয়ে রেখে গিয়েছিলাম। কত বড় গাধা হলে সাঁতার না জেনেও সুইমিং পুলে লাফিয়ে নেমে যায় বেলুন ধরার জন্য। ছোট মানুষ বুঝতে পারেনি এই মেয়ে আসলেই একটা গাধা। একদম ফুপুর মতো হয়েছে। ভিরান নানির দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলে, একদম আমার আম্মুর দোষ দেবে না। আমি কোনো দিন দেখিনি আম্মুকে সুইমিং পুলে লাফিয়ে পড়ে হাবুডুবু খেতে। তোমার নাতনি গাধা সেটা স্বীকার করো। সবাই ভিরানের দিকে তাকিয়ে থাকে। ত্রিধার কান্না বন্ধ হয়ে গেছে এখন। হেঁচকি তুলতে তুলতে নিজেও তাকিয়ে আছে ভিরানের দিকে। মুক্তা শিকদার বলেন, তোমার আম্মু যখন ছোট ছিল তখন তো তুমি ছিলে না, তাই দেখনি কখনো। তোমার আম্মুরই কার্বন কপি তোমার মামাতো বোন। একদমই না। তোমার আম্মু বেলুনের পেছনে ছুটে অ্যাক্সিডেন্ট করেছিল আর তোমার মামাতো বোন বেলুনের পেছনে ছুটে সুইমিং পুলে লাফিয়ে নেমে গেছে। তুহিন শিকদার বলেন, ওদের দুজনের ড্রেস চেঞ্জ করিয়ে দাও, নয়তো সর্দি লেগে যাবে। ভিরান পুনরায় লাফিয়ে নেমে যায় সুইমিং পুলে। সাঁতার কেটে এগিয়ে যায় বেলুনের কাছে। যেতে যেতে বিড়বিড় করে বলে, গাধা একটা। সমাপ্তি। গল্প ভাঙা পাজরে বসন্ত। লেখনীতে সানা শেখ। অন্তিম পর্ব।